আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমার প্রিয় কলেজের টুকরা ভাইয়া এবং আপুরা এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট প্রিয় বন্ধুরা। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা সবাই জানো এখানে আইকিউ বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটাকে বলে, অথবা আমরা এটাকে অনেক সময় বলি বুদ্ধিমত্তা পরীক্ষা অথবা মেন্টাল অ্যাবিলিটি, বিভিন্ন জন বিভিন্ন নামে এটাকে আসলে ডাকে। তো এই আইকিউ অংশ থেকে তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আইকিউ এসেছে, তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্পেশালি বি এবং সি ইউনিটে পরীক্ষা দিবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা, এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের সবার জন্য কিন্তু বাধ্যতামূলক এই আইকিউ অংশটা তোমাদের কিন্তু শিখতে হয়। তাহলে আজকে আমরা তোমাদের ইনশাআল্লাহ আইকিউ অংশটা নিয়ে তোমাদের নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি যে এই আইকিউ যে অংশটুকু আছে, এই আইকিউ এটা মূলত তোমার দুইটা পার্টে আসলে বিভক্ত। একটা হচ্ছে আইকিউ আর একটা হচ্ছে ম্যাথ। যদিও বা এটাকে আমরা আইকিউ বলতেছি, কিন্তু শুধুমাত্র আইকিউ কিন্তু আসলে না, ঠিক আছে। আইকিউ এর সাথে সাথে কিন্তু ম্যাথও কিন্তু আছে। আজকের ক্লাসে আমাদের মেইন টার্গেট থাকবে ম্যাথ যে অংশগুলো আছে, ম্যাথের যে আইকিউ গুলো আছে আমরা সেগুলোকে স্কিপ করব। আমরা শুধুমাত্র যে ইয়ারটা আছে, এই যে আইকিউ পার্টটা আছে, এই আইকিউ পার্টটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে আমরা ম্যাথ রিলেটেড যে আইকিউ গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এইগুলোর মধ্যে কি হইতে পারে, এগুলোর মধ্যে সময়ের যে দিক নির্দেশনাটা, ঠিক আছে, এইটা কিরকম, তারপরে হচ্ছে ওয়ার্ড নিয়ে যে প্রতিস্থাপন, ওয়ার্ড আয়নার বিপরীত দিকে থাকলে প্রতিবিম্ব, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমার সম্পূর্ণ আইকিউ এর মধ্যে পড়ে। আর ম্যাথের মধ্যে কোনগুলো পড়ে তোমরা সবাই জানো। তোমরা বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের জন্য ধারা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সসীম ধারা এবং হচ্ছে তোমার অসীম ধারা, হ্যাঁ, এর ছাড়াও তোমাদের ওই যে সময় এবং স্রোত, ঠিক আছে, সময় এবং স্রোত, নদীর সাথে যে সময় স্রোতের যে অংশটা, এই সময় এবং স্রোত এইটা, তারপরে হচ্ছে তোমার যে লাভ ক্ষতি, ঠিক আছে, লাভ ক্ষতি, তারপরে হচ্ছে তোমার শতকরা, লাভ ক্ষতি শতকরা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমার কিন্তু হচ্ছে ম্যাথ অংশের মধ্যে আসবে, যেগুলো কিন্তু তোমার আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই ম্যাথ অংশেরটুকু আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আইকিউ যে পার্টটুকু আছে, এই আইকিউ পার্টটুকু ইনশাআল্লাহ আমরা সমাধান করব। তো চলো আমরা আজকের ক্লাসটাকে শুরু করে দেই। তো প্রথমেই দেখো, আমি তোমাদের জন্য একটা সুন্দর একটা চার্ট হাত দিয়ে এঁকেছি। সেই চার্টটা দেখে তোমরা কিছু বুঝতেছো? বলো তো, চার্টটা দেখে তোমরা কিছু বুঝতেছো? এই চার্টটা তোমার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু তুমি এইখান থেকেই জাহাঙ্গীরনগরের যে সি ইউনিটের যে মোটামুটি 2-3টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে পারবা, বি ইউনিট অ্যাজ ওয়েল, ঠিক আছে। তো এই চার্টটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই চার্টটা ইংলিশের যে 26টা ক্যাপিটাল লেটার আছে, ইংলিশের যে 26টা লেটার আছে, এই 26টা লেটারকে কিন্তু আমরা এখানে আসলে লিখেছি আলটিমেটলি। তাহলে এই 26টা লেটারকে কিভাবে সাজাইছি? আমরা প্রত্যেকটার এক একটা মান দিয়েছি, অর্থাৎ আমরা মানগুলো দুইভাবে শিখবো। একটা হচ্ছে সরাসরি এ বি সি ডি ই এফ জি 1 2 3, এগুলোর এ এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে এই যে বি এর মান হচ্ছে তোমার 2, সি এর মান হচ্ছে 3। একটা হচ্ছে সরাসরি অর্থাৎ নিচ দিকে যাচ্ছে, এবং উল্টা দিক থেকেও আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ একদম শেষে আছে কে, একবারে শেষে হচ্ছে শেষ দিক থেকে ফার্স্ট। আমরা ছোটবেলায় মজা করে বলতাম যে শেষের দিক থেকে ফার্স্ট হয়েছে। তো এই শেষের দিক দিয়ে ফার্স্ট কে, জেড, শেষের দিক দিয়ে ফার্স্ট হচ্ছে জেড, এবং শুরুর দিক দিয়ে ফার্স্ট হচ্ছে 1, আবার শেষের দিক দিয়ে সেকেন্ড হচ্ছে কে, ওয়াই, আবার প্রথম দিক থেকে সেকেন্ড হচ্ছে বি। তাহলে আমরা কি শিখলাম বলতো? আমরা এই যে ক্যাপিটাল লেটার বা আমাদের অ্যালফাবেট যেটা আছে, এই অ্যালফাবেট যে চার্টটা আছে, অ্যালফাবেট চার্টটা থেকে আমাদেরকে দুইটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। আমাদেরকে শিখতে হবে একদম যে এটার যে সিকোয়েন্সিয়াল যেটা বর্তমান আর কি আছে, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ইউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এই যেটা আছে এটার প্রত্যেকটার মান, অর্থাৎ এ এর মান 1, বি এর মান হচ্ছে 2, এরকম ধারাবাহিকভাবে আমাদেরকে মানটা শিখতে হবে। এবং সাথে সাথে আমাদের নিচ থেকে উপর দিক দিয়ে যেতে হবে, অর্থাৎ একদম জেড যেটা আছে, জেড এর মান হচ্ছে 1, তার উপরে হচ্ছে ওয়াই, ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে 2, হ্যাঁ, উপর দিক থেকে আমাদেরকে কিন্তু যেতে হবে। তাহলে দেখো এই যে জেডকে যদি আমরা ধরি, তাহলে শুরুর দিক থেকে এর মান হচ্ছে 24, কিন্তু যদি আমরা নিচ থেকে উপরে উঠি তাহলে এর মানটা কত হচ্ছে, এর মানটা কিন্তু হচ্ছে
3। আমরা একটু পরে কিন্তু বিস্তারিত আমরা এই বিষয়গুলো কিন্তু দেখবো যে আসলে পরীক্ষাতে আমাদের এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতেছে এবং আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে। আমরা আজকে হিউজ প্রায় তোমাদের আমি আজকে সবগুলো তোমাদেরকে সলভ করাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এখন বাজতেছে কয়টা, এখন যদি তোমাদেরকে আমি দেখাই যে আসলে কয়টা বাজে, এখন কিন্তু ঘড়িতে বাজতেছে হচ্ছে 3:29, 3:30 বাজতেছে। তো আমি যখন তোমাদের এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড দিতেছি এখন কিন্তু তোমাদের হচ্ছে প্রায় রাত 3:30 বাজতেছে। তো তোমাদের জন্য আমি সারা রাত থেকে তোমাদের জন্য এটা আসলে তৈরি করেছি। তো আমি ক্লাস কতটুকু নিতে পারি না পারি ডাজেন্ট ম্যাটার, আমি তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই পিডিএফটা দেখে তোমরা কিন্তু নিজেরাও কিন্তু প্রিপারেশনটা কিন্তু ফুললি তোমরা নিয়ে নিতে পারবা, ঠিক আছে? আমি যতদূর পারি, আমার শরীরে এনার্জি আছে, ইনশাল্লাহ আমি এটা তোমাদের জন্য তোমাদেরকে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে প্রথমেই দেখো চিহ্ন বিকল্প। প্রথমেই যে অংশগুলো যেখান থেকে প্রশ্ন থাকে সেটা হচ্ছে চিহ্ন বিকল্প। বিষয়টা কি ভাই আপনারা একটু বুঝো। চিহ্ন বিকল্পটা হচ্ছে যে এই জাতীয় সমস্যায় স্বাভাবিক গাণিতিক চিহ্ন, এই যে গাণিতিক চিহ্ন কোনগুলো আমরা সবাই জানি, এই যে যোগ বিয়োগ, হ্যাঁ, তারপরে হচ্ছে গুণ ভাগ, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো যেগুলো দিয়ে আমরা ছোটবেলায় অঙ্ক করতাম সেগুলোকে কিন্তু গাণিতিক চিহ্ন বলে। যে গাণিতিক চিহ্ন এর পরিবর্তে প্রশ্নের নির্দেশিত বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করে উত্তর ব্যবহার করা হয়। যেমন এইখানে দেখো একটা ম্যাথ দেওয়া হয়েছে যে 8p2q6 কে এটার আর কি মান বের করতে বলছে। যে সময় তোমার এই যে ধরো এই এল এটাকে যোগ প্লাস হিসেবে ধরা হচ্ছে, আবার এম এর মান হচ্ছে মাইনাস। তো এরকম যে অ্যালফাবেট গুলো আছে বা লেটার গুলো আছে, এই লেটারের এক একটা মান দিয়ে থাকে। তাহলে বলতেছে যে ও এর মান যদি তোমার গুণ হয় তাহলে তোমার এখন এই যে মানটা আছে এই মানটা তোমাকে বের করতে বলতেছে। তাহলে এই যে মানটা আছে এই মানটা তুমি কিভাবে বের করবা? তাহলে এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আসলে কি বলতেছে বলতো, যে 18,036 আছে, 18,036 কে তোমার এন করতে হচ্ছে। আচ্ছা, 18,036 এন এর মান কত? এন এর মানে হচ্ছে তোমার ভাগ। আমরা একটু এই অঙ্কটা যদি আমরা এই দিক থেকে যদি আমরা করতে যাই তাহলে আমরা ধরো আমরা অঙ্কটা কোথায় করবো, আমরা ধরো এইখানে আমরা অঙ্কটা করলাম। তাহলে কত আছে যে 18,036 একে তোমাকে কি করতে বলতেছে? এন করতে বলতেছে। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে ভাগ, ঠিক আছে? এরপরে হচ্ছে 12, এরপরে কত? 12, হ্যাঁ। এরপরে 12 এর পরে তোমাকে করতে বলতেছে কি বলতো? এম। তাহলে এম মানে কি? এম মানে এখানে দেওয়া আছে মাইনাস। তাহলে 12 মাইনাস, তারপরে তোমাকে 6, 12 মাইনাস 6। এরপরে তোমার বলতেছে এল এর মান কত? এল এর মান হচ্ছে এই যে প্লাস, ঠিক আছে? এরপরে তোমাকে করতে বলতেছে প্লাস, ঠিক আছে? তারপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে 7। তাহলে এই যে এটার যে মানটা সেই মানটা তোমাকে আলটিমেটলি বের করতে বলতেছে। এবং পরীক্ষার্থে তোমরা কিন্তু কোনো রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এটাকে তোমাকে জাস্ট মুখে মুখে করতে হবে। তো এইখানে চিহ্ন আছে কতগুলো দেখো তো, যোগ আছে, তারপরে হচ্ছে বিয়োগ আছে, এরপরে হচ্ছে আমরা দেখতে পারতেছি কি আছে বলতো, যোগ বিয়োগ, তারপরে হচ্ছে ভাগ আছে। তাহলে আমরা জানি যে সরল করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের কিসের কাজ করতে হয় বলতো? সর্বপ্রথম কিন্তু আমাদেরকে হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হয়। কিসের কাজ করতে হয়? ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ করতে হয়, ব্র্যাকেটের কাজ করতে হয় সর্বপ্রথম। যখন একটা আমাদের সরল অঙ্ক যখন আমরা করি, প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? এইখানে লিখি, প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ। তারপরে আমাদেরকে সেকেন্ডলি যে কাজটা করতে হয়, ব্র্যাকেটের কাজ যখন শেষ হবে তারপরে কিন্তু আমাদেরকে হচ্ছে যে ভাগ আছে। তাহলে প্রথম 1 নাম্বার হচ্ছে কি বলতো, আমি একটু এখানে লিখি। তাহলে এইরকম সরল অঙ্ক যখন থাকবে, সরল অঙ্ক লেখার ক্ষেত্রে তোমরা কি করবে বলতো? সর্বপ্রথম যে কাজটা থাকবে 1 নাম্বার হচ্ছে তোমার ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। কিসের কাজ করতে হবে? ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে আবার তোমার প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে সিকোয়েন্সটা কেমন হবে? আগে প্রথম বন্ধনী, তারপরে তোমার এই যে দ্বিতীয় যে বন্ধনী থাকবে সেটা, এরপরে হচ্ছে তোমার এই যে তৃতীয় বন্ধনী যেটা আছে সেটা। এগুলো তোমরা পারো, আমি তোমাকে জাস্ট একবার স্মরণ করে দিলাম। এরপরে সেকেন্ডলি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি সেইখানে কোনো ধরনের ভাগ থেকে থাকে, কি থাকে? ভাগ থেকে থাকে, সেই ভাগটা তোমাকে করতে হবে। এরপরে তোমার গুণ করতে হবে। ব্র্যাকেট, এরপরে ভাগ, এরপরে হচ্ছে তোমার কি গুণ করতে হবে, তারপরে তোমার বিয়োগ করতে হবে, তারপরে হচ্ছে তোমার যোগ করতে হবে, যোগ করতে হবে। চলো আমরা একটা করি, হ্যাঁ আমরা একটা করি। ধরো তোমাকে বললো যে 126, ঠিক আছে? ধরো তোমাকে বলা হলো যে 126 এটার সাথে ভাগ 126 ভাগ, ধরো আমি তোমাকে এখানে দিলাম যে ধরো 2, ঠিক আছে? এখানে ব্র্যাকেট দিলাম, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমি এখানে ধরো এই যে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে তোমার মাইনাস দিয়ে, হ্যাঁ
দেন হচ্ছে আমি এখানে আরো একটা 2 দিলাম, এরপরে হচ্ছে এখানে 2, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে মাইনাস, এরপরে হচ্ছে আবার এখানে 2। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে আটকে দিলাম। এরপরে হচ্ছে তোমার এইখানে দিলাম হচ্ছে গুণ 3 প্লাস 2। হ্যাঁ, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করব বলতো? সর্বপ্রথম আমাদের কিসের কাজ করতে হবে? প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনী এখানে কোনটা? এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা করি। তাহলে প্রথম বন্ধনীর কাজ যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে বলতো? এখানে প্রথম বন্ধনীর যদি আমরা কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 126কে যদি আমরা 2 দিকে ভাগ করি তাহলে কিন্তু কি হবে? 6 দুগুণা 12, 3 6, 3 দুগুণা 6, তাহলে কিন্তু প্লাস হচ্ছে এই যে 2। ঠিক আছে, তাহলে 66 আর 2 কত? 66 আর 2 হচ্ছে 65। কত? 65। আচ্ছা, এইটা কিন্তু আমরা পুরো এই কাজটা কিন্তু আমরা কিন্তু করে ফেললাম। ঠিক আছে, এই অংশটুকুর কাজ কিন্তু আমরা করে ফেললাম 65। এরপরে ওই দিকের যে ওই মাইনাসটা আছে ওই মাইনাসটা আসলো এবং এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে তারপরে কিন্তু আমরা এই দিকের যেগুলো আছে 3 দুগুণা 6, আমরা ওইটা 3 আর 2 5, আমরা ওইটা কি করে দিলাম? ওইটা কিন্তু আমরা হচ্ছে আগে হচ্ছে যোগ করে দিলাম। তাহলে 3 আর 2 হচ্ছে 5 5। ঠিক আছে, আচ্ছা আমরা ওইটা সুবিধার্থে আমরা ওইটাকে সেম রাখি। ঠিক আছে, সেম রাখি। এরপরে দেখো এখানে আবার ওইখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, এরপরে আমার এই কাজটা করতে হবে। তাহলে এটা যদি করি তাহলে কত হবে? 63, কারণ এখান থেকে মাইনাস করলে 63, এরপর থাকতেছে গুণ, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে 3, তারপরে হচ্ছে তোমার 2, তারপরে হচ্ছে 2। এখন এইটাকে যদি আমরা করি, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু আমার এই যে গুণের কাজটা করতে হবে, তারপরে হচ্ছে আমার যোগের কাজটা করতে হবে। তাহলে 3 63 কত? 3 63 হচ্ছে 3 6 18, 180, 3 3 9, 189 প্লাস 2। এইটা কিন্তু হচ্ছে তোমার আলটিমেটলি এর পরবর্তী যে অ্যান্সারটা আছে সেটা 191। এইটা কিন্তু হচ্ছে অ্যান্সার। এইটা কিন্তু হচ্ছে কি বলতো? এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এইখানে কি শিখলাম বলতো? আমরা এইখান থেকে কিন্তু আমরা মোটামুটি এই যে সরল যেভাবে করতে হয়, ঠিক আছে, তাহলে এরকম চিহ্নে যদি তোমার যদি একাধিক যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু খুব ইজিলি কিন্তু এখন এই সরল যেটা আছে সেই সরলটা তুমি কিন্তু করতে পারবা। যেমন এখানে একটা তোমার উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে যদি ইংরেজি বর্ণমালা হতে এম বর্ণটি বাদ দেওয়া হয়, এই এম বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে বর্ণমালার মাঝের বর্ণটি কি হবে? যদি 1 ইজ ইকুয়াল এ ইজ ইকুয়াল 1 হয়, ইউ ইজ ইকুয়াল টু 21 হয়, তাহলে এম প্লাস ও ইজ ইকুয়াল টু কত? তাহলে দেখো তো ভাইয়া পুরা একটু আগে আমরা কিন্তু দেখলাম যে এই যে এ ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু তো আমরা 1 দেখতেছি। এই যে এ এর মানটা কত? এ এর মান হচ্ছে 1, তাহলে এ এর মান হচ্ছে বলতেছে 1 এবং ইউ এর মান হচ্ছে 21। তাহলে ইউ কোথায়? ইউ কোথায় দেখতেছি আমরা? ইউ হচ্ছে এই যে ইউ এর মান হচ্ছে কত? ইউ এর মান হচ্ছে 21। এখন এই দুইটার মান যদি এ এর মান যদি 1 হয় এবং 21 যদি হয় কিসের মান? 21 যদি হয় ইউ এর মান, তাহলে বলতেছে যে এম এবং ও এই দুইটার মান কত যোগ করতে বলতেছে। তাহলে এম এবং ও, তাহলে এম এবং ও এই দুইটার মান কত? এই যে দেখো এম কোথায়? এম হচ্ছে এই যে এম এর মান হচ্ছে তোমার 13, এম এর মান কত? 13, আর ও এই যে ও এর মান হচ্ছে 15। এখন 13 এবং 15 এই দুইটা যদি তোমরা যোগ করে দাও তাহলে তোমার কিন্তু এইখানে রাইট আনসারটা হয়ে যাবে। তাহলে 13 আর 15 যোগ করলে 13 13 26 আর 2 26, কত 13 আর 15 কত? 13 13 26 27 28। ঠিক আছে, 28। তাহলে এখানে সঠিক আনসার কিন্তু 28। এইভাবেই তোমার কিন্তু হচ্ছে যে ওয়ার্ড দিয়ে তোমার কিন্তু সুন্দর সুন্দর ভাবে তোমার কিন্তু চলে আসবে। জাস্ট তোমাকে মাথাটা একটু ঠান্ডা করতে হবে, মাথাটা একটু খাটাতে হবে, তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে এই অ্যান্সারগুলো কিন্তু করতে পারবা। আই হোপ তোমরা এইটা কিন্তু বুঝতে পারলা। এরপরে আসো অভিধানের বর্ণনা সাজানো। ঠিক আছে, এইখান থেকে তোমার কিন্তু প্রশ্ন হয়। অর্থাৎ ইংলিশের যে ডিকশনারি আছে, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ইংলিশের ডিকশনারিতে কিন্তু তোমার ধারাবাহিকভাবে কিন্তু মেনটেন করা হয়। তোমরা বাংলাতে শিখেছো, বাংলাতে তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আবিধানিক ক্রমটা কিন্তু শিখেছো, ইংলিশেও কিন্তু তোমার সেম ভাবে কিন্তু ডিকশনারি থেকে কিন্তু তোমার মানে ওয়ার্ড বের করতে হয়। তাহলে দেখো এই যে একটা ওয়ার্ড তোমাকে এখানে একটা বোর্ড কোশ্চেন দেওয়া হয়েছে, মানে ভার্সিটি কোশ্চেন, যে গিভ দ্য সিরিয়াল ওয়ার্ডার ইন হুইচ দ্য ফলোইং ওয়ার্ডস উইল কাম ফার্স্ট ইন ডিকশনারি। তাহলে দেখো কি করবে, কিভাবে সলভ করবা? সর্বপ্রথম যেগুলোতে মিল আছে সেগুলো আগে খুঁজে বের করবা। তাহলে দেখো এই যে এক্সট্রা 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 এখানে কিন্তু মিল আছে, এরপরে এখানে টি আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে এ আছে। তাহলে দেখো এখানে আছে কি? এখানে আছে টি, তারপরে এখানে পাইলাম আমরা এ, হ্যাঁ, এরপরে হচ্ছে
এক্সট্রা, এক্সট্রা এক্সট্রা, আচ্ছা এক্সট্রা তো সব জায়গাতে ঠিক আছে, এই জায়গাতে এক্সট্রা, এরপরে টি আছে, এখানে এন আছে এবং এইখানেও এন আছে। তারপরে হচ্ছে আমরা দেখতেছি এক্সট্রা, এখানে হচ্ছে টি আছে। তাহলে আগে টি নাকি হচ্ছে আগে এন? তাহলে এম এন ও পি কিউ আর এস টি, তার মানে আমার আগে কিন্তু হচ্ছে এন। সো এই যে এ এবং ডি এই দুটো কিন্তু তোমার কি যাচ্ছে বলতো, বাদ যাচ্ছে, বাকি থাকতেছে এন, এরপরে হচ্ছে এখানে এন। তাহলে এন এর পরে এখানে আছে জি এবং এখানে আছে কি বলতো, এন এর পরে এখানে আছে ডি। তাহলে আগে জি আগে নাকি হচ্ছে আগে ডি আগে? অবশ্যই তুমি বলবা ভাইয়া আগে ডি আগে, যেহেতু ডি আগে সো এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে এইখানে সি। এখানে কি বলতো, এখানে সবার আগে বসবে সি, তারপরে বসবে হচ্ছে এই যে বি। ঠিক আছে, তাহলে সবার আগে এখানে কি বসবে? এখানে বসবে তোমার সি, যেহেতু এখানে কি বলেছে যে ফার্স্ট, সর্বপ্রথম ডিকশনারিতে কোনটা শব্দ বসবে। আশা করি তোমরা এই বিষয়টা তোমরা কিন্তু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর বাংলা অভিধান যে ক্রমটা আছে, বাংলা অভিধানিক ক্রমটা তোমরা খুব ভালোভাবে শিখেছো, তবুও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে বাংলায় যে লেটারটা আছে, ইংলিশের লেটারে কিন্তু কোনো ঝামেলা নেই। ইংলিশে তুমি ধারাবাহিকভাবে এ বি সি ডি ই এফ জি এইভাবে তুমি বসাতে পারবে, বাট বাংলায় তুমি কিন্তু এইভাবে বসাতে পারবে না। বাংলাতে কিরকম হবে দেখো, যে সর্বপ্রথম এই যে সর সরেয়া রস্বই দীর্ঘ ই, হ্যাঁ রি, এই যে রিটা এখানে চলে আসছে, রি এ ও ও ও এই পর্যন্ত ঠিক আছে। বাট এই যে এই জায়গাতে দেখো, ঠিক আছে, এইখানে এইখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এই যে এইখানে একটু তোমাদের ঝামেলা আছে। এই যে এইখানে কিন্তু তোমার এই অতিরিক্ত একটা ইয়ে আসতেছে, অতিরিক্ত একটা তোমার কি আসতেছে বলতো, অতিরিক্ত একটা এই যে অনেশ্বর, তারপরে হচ্ছে বিসর্গ এবং চন্দ্রবিন্দু, অর্থাৎ স্বরবর্ণ শেষ। ঠিক আছে, এই যে এই পর্যন্ত তোমার স্বরবর্ণ ছিল, রাইট, এই পর্যন্ত তোমার স্বরবর্ণ ছিল, এই যে স্বরবর্ণ ছিল, ঠিক আছে, স্বরবর্ণর পরে তোমার কিন্তু এই মাঝখানে এই জিনিসগুলো কিন্তু তোমার অতিরিক্ত চলে আসতেছে। তারপরে এই যে এইখানে আরেকটু ঝামেলা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে ক খ গ ঘ উম, হ্যাঁ এটা তো ক বর্গীয়, ক বর্গীয়, তারপরে চ ছ জ ঝ বর্গীয় ঝ ইয়, এটা হচ্ছে চ বর্গীয়। ঠিক আছে, এবং ট ঠ ড, এই যে ড এর পরে আরো একটা তোমার কিন্তু এখানে এই যে ডয়সন্ড র আসছে, আবার ঢ এর পরে এখানে কি আসছে অতিরিক্ত, এখানে তোমার এই যে ঢয়সন্ড র আসছে, আবার এখানে ত খণ্ড ত, এখানে কিন্তু দুইটা একত্রিত হয়েছে, আর কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। তারপরে এই যে অন্তস্থ জ, এরপরে কিন্তু কি চলে আসছে, এরপরে হচ্ছে তোমার অন্তস্থ অ চলে এসেছে, এরপরে হচ্ছে জ র ল স। আচ্ছা, তোমরা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য অনেক খুব ভালোভাবে শিখেছো এবং আমি আরো তোমাদেরকে ধরাই দিলাম। তো অভিধানিক যে ক্রম অনুযায়ী আছে সেই ক্রমটা তোমরা সুন্দরভাবে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু আসলে তোমরা কিন্তু দিতে পারবা, আই হোপ। আচ্ছা, এরপরে দেখো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা আমরা দেখি। এটা এসেছিল কোথায়? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশন, অর্থাৎ তোমাদের আগের বছরে এটা এসেছিল। আমরা একটু সলভ করি। বলতেছে যে পিঙ্ক ইজ কোডেড 16, মানে 16,000, মানে এটা একটা সংখ্যা দিছে যে এই যে পিঙ্ক, পি আই এন কে, পিঙ্ক, এইটা কোড করতেছে কাকে বলতো? 1691,611, ঠিক 411। এই যে পিঙ্ক এটা কোডেড করতেছে এইটাকে, তাহলে আমাদের রেড, ঠিক আছে, রেড, এই রেড এইটা কাকে কোডিফাই করবে? তাহলে একটু ভাইয়াপুরা একটু মাথাটা একটু খাটাও, একটু মাথাটা ঠান্ডা করো। দেখো এই যে পি, আলটিমেটলি দেখো তো যে পি, পি এর মান কত? পি এর মান তোমরা যদি আগের, যদি আমি তোমাদেরকে স্লাইডে দেখাই, পি এর মান হবে 16। পি এর মান কত? এই যে পি এর মান হচ্ছে কত বলো তো? পি এর মান হচ্ছে 16, পি এর মান হচ্ছে 16, পি এর মান হচ্ছে 16। আচ্ছা, তাহলে এইখানে পি যেটা আছে, এই পি এর মান কত? পি এর মান হচ্ছে তোমার 16। অনুরূপ ভাবে তাহলে পি এর মান পাইলাম আমরা এই যে 16। তারপরে আই, আই এর মান কত? তোমরা দেখো যে আই এর মান কত, হ্যাঁ, আই এর মান হচ্ছে তোমার এই ধরো 9। আই এর মান কত? আই এর মান হচ্ছে তোমার 9, এবং এন এর মান আছে 14, এবং কে এর মান হচ্ছে তোমার 11। তাহলে আমরা দেখতেছি যে এইখানে তোমার যে লেটারগুলো আছে, সেই লেটারগুলোর যে নাম্বারগুলো, অর্থাৎ সোজা দিক থেকে যে লেটারের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দেওয়া হয়েছে। তাহলে এইখানে তোমাকে আর এর যে নাম্বারটা ওইটা দিতে হবে, ই এর যে নাম্বারটা সেটা দিতে হবে, এবং হচ্ছে তোমার ডি এর যে নাম্বারটা সেটা দিতে হবে। তাহলে আর ই ডি এই তিনটার নাম্বারগুলো আমরা একটু দেখি যে আর ই ডি এই তিনটার নাম্বারগুলো কি কি। তাহলে দেখো যে আর কোথায়, এই যে আর, আর এর মান কত? আর এর নাম্বার হচ্ছে 18, আর এর নাম্বার হচ্ছে 18, হ্যাঁ, এরপর হচ্ছে এই যে ই এর নাম্বার হচ্ছে 5, 18 5, আর ডি এর নাম্বার হচ্ছে 4, 18 5 4। তাহলে আমরা একটু দেখি যে 18 5 4 এটা কোথায় অ্যান্সার আছে। তাহলে এখানে 19 আছে, সো এটা কিন্তু শুরুতে বাদ যাচ্ছে। তারপরে এখানে 19 আছে, এটা বাদ যাচ্ছে। তাহলে দেখো এই যে 18 5 3, এখানে 18 5 4, সো রাইট অ্যান্সার হচ্ছে এইটা, যে তাহলে এখানে হচ্ছে 18, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 4।
এখন ভাইয়া এটা তো তোমার সময় লাগবে, তাই না? এই জন্য তুমি যেটা করবা, তুমি প্রশ্নটা পাওয়ার পরে তুমি আগে দেখবা যে এই রিলেটেড তোমার প্রশ্ন থাকবে আছে কিনা, এবং 100% থাকেই। তো তুমি যেটা করবা, তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে তোমার কোশ্চেনে কিন্তু তুমি আঁকানোর সুযোগ পাবা, তোমার কোশ্চেনে তুমি আঁকানোর সুযোগ পাবা। সো তুমি সাথে সাথে তোমার কোশ্চেনে তুমি হচ্ছে দাগ দিয়ে সুন্দরভাবে তুমি কিন্তু আঁকাই ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, যদিও বা পরীক্ষক অনেক সময় এখানে নেগেটিভলি দেখে যে তোমরা প্রশ্নে দাগাবা না, এইভাবে বলে, কিন্তু তোমরা দাগাইলে আসলে আলটিমেটলি সেরকম কিছু বলে না, ঠিক আছে? তোমরা এইভাবে কিন্তু দাগায় দাগায় কিন্তু সুন্দরভাবে সলভ করতে পারো। বুঝেছো আশা করি? ওকে, এরপরে আমরা আরো একটা সলভ করি। এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে এটাও কিন্তু এসেছিল। বলতেছে যে ইন আ সার্টেন কোর্ট, ঠিক আছে, কোর্ট CODE, কোর্ট রিটেন অ্যাজ DPEF, ঠিক আছে, এই যে এইটাকে কোট করতেছে। তাহলে এই যে ডিফেন্স, এই ডিফেন্স এইটা কাকে কোট করতেছে? তোমরা একটু সবাই একটু মাথাটা খাটাও। এখানে কি কোন কাহিনী বলছে? আমরা তো একটু আগে আপনি আমাদেরকে বললেন স্যার যে আমরা হচ্ছে এখানে নাম্বার দেখলাম, বাট এখানে তো কোনো নাম্বার নেই। এখানে কাহিনীটা কি ঘটছে? কাহিনীটা দেখো যে এখানে C আছে, এখানে কি আছে? D আছে, আবার এখানে O আছে, এখানে P আছে, এখানে D, এখানে E, এরপরে E, এখানে F। তাহলে তোমরা কি দেখতেছো বলতো? যে এই যে C এরপরে মানে এইদিকে যেটা C, ওইদিকে সেটা কি বলতো? D, আবার এইদিকে O, তারপরে কি বলতো? ওইদিকে P, এরপরে হচ্ছে D, এরপরে হচ্ছে E, এরপরে E, এরপরে F। তাহলে তোমরা যদি দেখো যে এইখানে তোমার যেই লেটারটা সামনে বসছে, পরবর্তী যে ওয়ার্ডটা আছে বা পরবর্তী যে শব্দটা আছে, সেই শব্দটাতে তার বিপরীতটা বসেছে। তাহলে সেই ক্ষেত্রে এই লজিক অনুযায়ী তাহলে এখানে কি হওয়ার কথা বলতো? তাহলে এই লজিক অনুযায়ী এইখানে কি হওয়া কথা? এইখানে এই যে ডি এর পরিবর্তে কি দিয়ে শুরু হওয়ার কথা? ই দিয়ে শুরু হওয়ার কথা। এরপরে ই এর পরে এখানে এফ হওয়ার কথা, এফ এরপরে তোমার জি হওয়ার কথা, হ্যাঁ। তারপরে হচ্ছে যেহেতু ই আছে তারপরে এফ হওয়ার কথা, এরপরে তোমার এন আছে, সেই ক্ষেত্রে এন ও হওয়ার কথা, তাই না? এরপরে সি ডি হওয়ার কথা, ই এর পরে এফ হওয়ার কথা। তাহলে আমরা কি দেখলাম যে ই এফ জি, এফ ও ডি ই, ই এফ জি। তাহলে এইটা কে দিয়ে শুরু হয়েছে? এল দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শুরু হয়েছে, তাহলে ই দিয়ে যেহেতু শুরু হয়েছে এইটা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কত সহজ প্রশ্ন। এটাও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে গত বছর 24-25 সেশনে কিন্তু এটা এসেছিল। তো তোমাদের সময়ও কিন্তু এইরকম সহজগুলোই আসবে। দেখো আরো একটা এসেছে এইরকম। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা দেখলাম বলতো? এখন পর্যন্ত আমরা হচ্ছে 3টা দেখলাম। এই দেখো এইটাও কিন্তু তোমার 24-25 সেশনে সি ইউনিটে এসেছে, কত সহজ। এইটাও 24-25 সেশনে সি ইউনিটে এসেছে। আরো একটা দেখতেছি, এটাও কিন্তু 24-25 সেশনে সি ইউনিটে এসেছে। ভাইয়া পুরা তোমরা বুঝতেছো যে কত ইজি ওয়েতে তোমরা জাস্ট এগুলো যদি একটু প্রিপারেশন করো, একটু যদি মাথা খাটাও, তাহলে কিন্তু তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরো কোপাই দিতে পারবা। ঠিক আছে? আদিল ভাইয়ের জন্য মন খুলে দোয়া করবা। আল্লাহ তাআলার জন্য আমি এই যে তোমাদের জন্য শেষ রাত্রে অর্থাৎ সারা রাত স্লাইড বানিয়ে আমি যে এখন যে স্লাইডটা তোমাদের জন্য যে দিতেছি, তো আল্লাহর কাছে অবশ্যই প্রাণ খুলে দোয়া করবা যে আল্লাহ তাআলা যেন আদিল ভাইকে সুস্থ রাখে এবং আমি যেন আমার সর্বোচ্চটা সার্ভিস তোমাদেরকে দিতে পারি। তো এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে? তোমরা হয়তোবা আগামী তোমাদের ক্লাস পর্যন্ত আমি আর হয়তো ক্লাস নিতে পারবো না। ঠিক আছে? কারণ আমার 21 তারিখ থেকে পরীক্ষা, আমার মিড পরীক্ষা শুরু হবে এবং 25 তারিখ পর্যন্ত চলবে। এরপরে আবার তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমি আবারও তখন তোমাদের এই মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এগুলো ম্যাথ ট্যাথ হাবিজাবি যেগুলো আছে, এগুলো আমরা লাইভ ক্লাস করব। ঠিক আছে? তো তখন তোমাদের সাথে আরো বিস্তারিত কথা হবে। তো এখন তোমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি না বুঝে থাকো বা রিপিট করতে হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে? কমেন্টে জানালে আমি হচ্ছে তোমাদেরকে এগুলো নিয়ে যদি স্বতন্ত্র আরো ভিডিও প্রয়োগ হয় বা আমাকে সরাসরি আমাকে তোমরা মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে আমি তোমাদের সেই ডাউটগুলো সলভ করে দেবো। ওকে ভাইয়া পুরা ডান? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এইখানে বলতেছে এয়ারলাইন ইজ রিটেন অ্যাজ কি এনিলিয়া 7। ঠিক আছে? দেন রেলওয়ে উইল বি রিটেন অ্যাজ। তাহলে এখানে কি হচ্ছে বলতো? এইখানে আমরা যদি দেখি যে এইখানে আসলে কাহিনীটা কি হয়েছে, এইখানে কাহিনীটা কি হয়েছে, এইখানে কাহিনীটা কিচ্ছু হয়নি, জাস্ট উল্টাই দিছে। তো দেখো এখানে কি আছে? AIR, তারপরে আছে LINE। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কি হচ্ছে বলতো? আমরা যদি এইটাকে উল্টায় লিখি তাহলে কিন্তু হচ্ছে এই যে NI, হ্যাঁ NI, তারপরে হচ্ছে তোমার LR, এরপরে হচ্ছে IA। ঠিক আছে? NILRLRIA, এই যে আচ্ছা, নো নো, এটা এটা এইভাবে উল্টাই দেয় নাই। এরকম উল্টাই দিয়েও কিন্তু অনেক সময় আসে, কিন্তু বাট এখানে এটা কি দেয় নাই, এটা কিন্তু উল্টাইয়া দেয় নাই। তাহলে এখানে এ আছে, তাই না? এর পরে এখানে কি আছে? ABCDE। ঠিক আছে?
না না ঠিকই তো আছে। এই যে দেখো এইখানে ই আছে, ই এর পরে এখানে শেষে ই, তারপরে দেখো এখানে এন, এই এনটা শুরুতে আসছে, এখানে আই, এই যে এখানে আই, তারপরে হচ্ছে আর আর, হ্যাঁ এরপরে হচ্ছে তোমার এই যে আই আবার আই, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে এই যে এ, এরপরে তোমার একটা 7 অতিরিক্ত দিয়েছে। আচ্ছা একটা 7 অতিরিক্ত দিয়েছে, ঠিক আছে। এবং এটাকে তোমরা আরো একভাবে রিলেট করতে পারো। দেখো যে একটা লেটার, দুইটা লেটার, তিনটা লেটার, চারটা লেটার, পাঁচটা লেটার, ছয়টা লেটার, সাতটা লেটার, লেটার আছে কয়টা? 7টা লেটার। তাহলে আমরা দেখতেছি যে এইখানে যে লেটারগুলো আছে, এই যে লেটারগুলো আছে, এই লেটারগুলো কি করছে বলতো? লেটারগুলো উল্টাই দিছে। প্রথম কথা হচ্ছে লেটারগুলোকে উল্টাই দিছে। আচ্ছা এটা আর্থিং করতেছে, লেটারগুলোকে উল্টাই দিছে, দুঃখিত, লেটারগুলোকে উল্টাই দিছে, উল্টাই দিছে। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে, লেটারগুলোকে উল্টাই দিছে। এবং সেকেন্ড আমরা দেখলাম যে লেটারের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ লেটারের সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাটা শেষে উল্লেখ করে দিছে, ঠিক আছে। একটু চোখ কান খোলা রাখতে হবে, যে যখন তখন তোমরা এগুলো কিন্তু ভুল করতে পারো, ঠিক আছে। তো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। তো লেটারগুলোকে উল্টাই দিছে এবং সেকেন্ডলি আমরা দেখলাম যে লেটারের যে সংখ্যাটা সেটাকে দিছে। এখন তোমাকে বলতেছে যে রেলওয়ে, এইটার কি হবে? তাহলে শুরুতে ওয়াই আসবে, আমরা দেখি কোথায় ওয়াই আছে, হ্যাঁ সবগুলোতে ওয়াই আছে। তারপরে এ আসবে, এইখানেও এ আছে, এইখানে সবগুলোতে এ আছে। তারপরে ডাব্লিউ আসবে, তো ডাব্লিউ সবগুলোতে ডাব্লিউ আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এল আসবে, তো এই যে এইখানে ডাব্লিউর উপরে এল নাই। তারপরে এখানে আই আসছে, এইখানে এল নাই, হ্যাঁ এইখানে এল আছে, এইখানে এল আছে। সো এই দুইটা কিন্তু আমার শুরুতেই বাদ যাচ্ছে। তারপরে আই আছে, ওইখানে আই আছে, তারপরে হচ্ছে এইখানেও আই আছে। এরপরে এ আর, এ আর এগুলোতে সেভ আছে। বাট দেখো এখানে 8 আছে, এখানে কি আছে? এখানে 7 আছে। এখন দেখি কয়টা আছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ 7টা আছে। যেহেতু 7টা আছে, সো এটা কিন্তু হচ্ছে না। তোমার রাইট অ্যান্সার হবে কোনটা? রাইট অ্যান্সার হবে এ। এই ভাইয়া পুরো বুঝতে পারতেছো? তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা একটু জাস্ট মাথাটা খাটিয়ে আমাদের এই আইকিউ যে প্রশ্নগুলো আছে, আইকিউ প্রশ্নগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা সলভ করতে পারতেছি। তারপরে দেখো যে আবিধানিক শব্দগুলোকে ক্রম অনুসারে সাজাও। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্ন এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে টার্গেট, তারাও কিন্তু এখানে অ্যালার্ট থাকতে পারো। তো এখানে এটা তোমরা পারবা না বলো? এটা তোমরা নিজেরাই কিন্তু পারবা, ঠিক আছে। আমি এটা নিজে করলাম না, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। এই এইচডব্লিউ আমি সবগুলোই করে দেবো না, কারণ এটা প্রথম কথা হচ্ছে রেকর্ড ক্লাস। তো তোমাদের আমি যদি সব করে দেই, তাহলে তোমাদের প্র্যাকটিস কি থাকলো? আমি এখানে হিউজ রেখেছি, আমি কিছু করাই দেবো, তোমাদেরকে বাকিগুলো প্র্যাকটিস করার জন্য দেবো। তোমরা নিজেরা ওগুলো কি করবা? প্র্যাকটিস করবা। আচ্ছা এখন এখানে বলতেছে দেখো, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 23-24 এবং হচ্ছে তোমার 15-16 2 সালে কিন্তু রিপিট হয়েছে। তাহলে এই আইকিউ প্রশ্নগুলো কিন্তু তোমার রিপিটও কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন সময় হচ্ছে। তো এইখানে ফাইন্ড এইরকম মিনিংফুল ওয়ার্ডার কিন্তু তোমাদের অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। এইরকম মিনিংফুল ওয়ার্ডার তোমাদেরকে দিয়ে দিবে। এই মিনিংফুল ওয়ার্ডারগুলো কিভাবে করবা? দেখো এইখানে সর্বপ্রথম ফ্যামিলি, কমিউনিটি, মেম্বার, এরিয়া, কান্ট্রি। তো সর্বপ্রথম কোনটা মানুষের একক বলতো? সর্বপ্রথম একক কিন্তু হচ্ছে এই যে মেম্বার, অর্থাৎ একটা মেম্বার কিন্তু লাগবে। একটা কমিউনিটি বা কান্ট্রি যা কিছুই বলো না কেন, একটা কি লাগবে? মেম্বার লাগবে। তাহলে একটা মেম্বারের মাধ্যমে তুমি কিভাবে, কয়েকজন মেম্বার মিলে একটা কি হবে? ফ্যামিলি হবে। কয়েকটা ফ্যামিলির মাধ্যমে আমরা একটা কি পাবো বলতো? আমরা একটা কমিউনিটি পাবো। এবং কয়েকটা কমিউনিটি মিলে আমরা একটা এরিয়া পাবো, এবং কয়েকটা এরিয়া মিলে কিন্তু আমাদের একটা কান্ট্রি হবে। তাহলে আমরা কি দেখলাম সিরিয়ালটা? যে 3, তারপরে হচ্ছে 1, হ্যাঁ তাহলে এখানে সবগুলোতে 3 1 আছে। তারপরে হচ্ছে কত? 2। তাহলে দেখো 4 নাম্বার, এই দুটো বাদ গেল, এখানে 2 আছে, এখানে 2 আছে। তারপরে 2 এর পরে আমরা দেখতেছি 4, তাহলে 2 এর পরে 4 কোথায়? 2 এর পরে 4, এরপরে 5। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1। তোমরা আশা করি এই সিরিয়ালটা বুঝতে পারতেছো। তো এরকম মিনিংফুল ওয়ার্ডার কিন্তু থাকতে পারে। আরো একটা এরকম মিনিংফুল ওয়ার্ডার আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 23-24 সালে এসেছিল। তাহলে এটা তোমাদের জন্য কিন্তু কি থাকবে? এইচডব্লিউ থাকবে। তাহলে এই টাইপগুলো তোমরা এটা সুন্দরভাবে কি করবা? এইচডব্লিউ করে তোমরা কমেন্টে লিখবা, আমি তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদেরকে সলভ করে দেব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো তোমরা করবা, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের কি করব? সুন্দরভাবে সলভ করে দেব। আচ্ছা এরপরে 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা এই টাইপেরও তোমার কিন্তু থাকবে, অর্থাৎ আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়েছি, এগুলো এক একটা কোশ্চেন কিন্তু তোমার এক একটা টাইপ, ঠিক আছে। এই টাইপ থেকে কিন্তু তোমার কিন্তু এই সামনের যে পরীক্ষাটা আসতেছে তোমাদের 21 তারিখে এবং 22 তারিখে, সে পরীক্ষা থেকেও কিন্তু তোমার এই টাইপের প্রশ্ন কিন্তু তারা কিন্তু দিবে, ঠিক আছে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 এটা এসেছিল, যে এই যে একটা শব্দ তোমাকে দিবে, শব্দ দেওয়ার পরে বলবে হ্যাঁ নিচের কোন শব্দটা গঠন করা যায়। তাহলে এখানে একটা ওয়ার্ড দিছে কি বলতো? অ্যাপ্রিহেনশন। এখন বলতেছে এই অ্যাপ্রিহেনশন শব্দ ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়। তাহলে আমরা দেখি, তাহলে এখানে অ্যাপেয়ার, ঠিক আছে, অর্থাৎ এ ডাবল পি, এরপরে ই আছে, হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আর আছে।
এ আছে, হ্যাঁ এখানে কিন্তু আমরা দেখতেছি এটা কিন্তু গঠন করা যায়। এখন একটু দেখি APPRE, হ্যাঁ HEND, এখানে কিন্তু কোনো প্রকার ডি কিন্তু আমরা এই ওয়ার্ডটাতে দেখতেছি না, সো এটা কিন্তু বাদ যাবে। তারপরে হচ্ছে পেনশন, ঠিক আছে, এই যে OSPEN পি, আচ্ছা এখানে কিন্তু কোনো পি পি আছে, তাহলে পি, এরপরে হচ্ছে ই, হ্যাঁ এরপরে NS আছে, ION, পেনশন, এটাও কিন্তু আমরা কিন্তু দেখতে পারতেছি, বাট এইখানে কিন্তু হবে না। এখানে দেখো এ তো আছে, হ্যাঁ অ্যাপেয়ার, APPE, তারপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে PEN, তারপরে হচ্ছে SION, হ্যাঁ এটাও তো আছে। আচ্ছা এই পেনশন, পেনশন আমরা গঠন করলাম। তারপরে হচ্ছে তোমার এই যে APPREN, অ্যাপ্রিহেন, আচ্ছা এখানে ই কয়টা আছে? ই দুইটা, আচ্ছা SIVE, আচ্ছা ভি কিন্তু নাই। তাহলে আমরা দেখতেছি পেনশন আর এটা হচ্ছে তোমার অ্যাপেয়ার, এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা গঠন করতে পারতেছি। অর্থাৎ এইখানে যে শব্দগুলো থাকবে এবং শব্দগুলো মিনিংফুল হতে হবে, মিনিংফুল না হলে কিন্তু আসলে তোমার আলটিমেটলি সেই শব্দগুলো কিন্তু গঠন করা যাবে না। আরো একটা দেখতেছি ইন্টারন্যাশনাল, আচ্ছা এই যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল শব্দ থেকে আমরা কি কি শব্দ গঠন করতে পারবো, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 সালে এসেছিল কিন্তু। তাহলে এখানে দেখো অ্যাকচুয়াল, হ্যাঁ এখানে এখানে দেখো এই ইউ আছে, বাট এখানে কিন্তু কোনো প্রকার ইউ নাই, হ্যাঁ এরপরে দেখো যে ল্যাটিনো, তাহলে এখানে টি আছে, এল আছে, হ্যাঁ তারপরে হচ্ছে এল আছে, এ আছে, তারপরে হচ্ছে টি আছে, এরপরে হচ্ছে আই আছে, এন আছে, ও আছে, হ্যাঁ ল্যাটিনো। এখানে ল্যাটিনো কি কোনো শব্দ হতে পারে? এরপরে আমরা অর্নামেন্ট, এখানে এম কিন্তু নাই, সো এটা কিন্তু বাদ যাচ্ছে। এরপর হচ্ছে RET ইউ, এই ইউটা কিন্তু নাই, সো রাইট অ্যান্সার হচ্ছে এই যে ল্যাটিনো। ঠিক আছে, ইন্টারন্যাশনালে কিন্তু ইউ নাই, আবার এখানে ইন্টারন্যাশনালে ইউ নাই, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ল্যাটিনো। তাহলে দেখলা যে এইরকম তোমাদের একটা ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ড থেকে তোমাদের কিন্তু হচ্ছে আরো কি তোমার মানে ইয়া বের করতে বলবো, অর্থাৎ ওই ওয়ার্ড দিয়ে আর কোন ওয়ার্ড গঠন করা যায়, এই টাইপের কিন্তু আইকিউ তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ তোমাদের আইকিউ কিন্তু এইরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসতে পারে। তারপরে অভিধানিক ক্রম, অভিধানিক ক্রম অনুসারে এটা তোমরা HW তোমাদের জন্য থাকবে, তোমরা করবা, এই টাইপে আমি দেখাইছি। তারপরে এই যে এই টাইপটা উল্টাইয়া দিবে, ঠিক আছে, উল্টাইয়া দিবে। দেখো এই যে ব্রোকলি, ব্রোকলি এর কোড যদি ইলোকোর মানে এটা তো উচ্চারণ করা যাচ্ছে না, ইলোক্রোভ হয়, তাহলে এই যে স্পিন্স যে আছে, স্পিন্স এর কোডটা কি হবে? তাহলে এর স্পিন্স, হ্যাঁ স্পিন্স এর কোড যদি এইটা হয়, তাহলে এই যে রাডার যেটা আছে, রাডার এর কোড কত হবে? রাডার এর কোড এটাকে যদি তুমি উল্টাই দাও, তাহলে দেখো রাডার, এটা উল্টাই দিলে সেরকমই থাকবে, তাহলে এটার কোড হচ্ছে এই যে রাডার। আশা করি তোমরা এই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা টাইপ দেখলাম বলো তো? এখন পর্যন্ত আমি যদি তোমাদেরকে একটু রিক্যাপ করি যে আমরা এখন পর্যন্ত কয়টা টাইপ দেখলাম। আমরা এখন পর্যন্ত প্রথম এই বিষয়টা দেখলাম, প্রথম দেখলাম যে হচ্ছে আমাদের এই যে লেটারগুলো থাকবে বা অ্যালফাবেটের যে লেটারগুলো থাকবে, এগুলো আমাদের সিরিয়ালি মুখস্থ করতে হবে এবং বিপরীত দিক থেকে আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ না থাকলে আমাদের খাতায় এগুলো লিখতে হবে, আমরা এটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে এই যে লেটারগুলো আছে, লেটারগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দিয়ে কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি, হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের ওই লেটার দিয়ে আমাদের কিন্তু যোগ বিয়োগ করতে হইতে পারে, আমরা ওইটা দেখলাম। এরপরে আমরা দেখলাম সরলের যে বিষয়টা, অর্থাৎ যদি সরল থাকে, সরলের ক্ষেত্রে আমরা কখন কোনটার কাজ করব এই বিষয়টা আমরা দেখলাম। তারপরে আমরা ইংলিশের যে অভিধানিক ক্রমটা সেটা দেখলাম। এরপরে হচ্ছে বাংলায় যে অভিধানিক ক্রম আছে সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে একটার যে এই যে সংখ্যাগুলোর যে মানগুলো আছে, গাণিতিক যে মানগুলো আছে, সেই গাণিতিক মানগুলো কিন্তু বসিয়ে আমাদের একটা সংখ্যা দিয়ে তার গাণিতিক মানগুলো বসিয়ে আরেকটা সংখ্যা দিয়ে তার গাণিতিক মানগুলো আমাদের কাছে চাচ্ছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখলাম। এরপরে একদম ডিরেক্ট একটার বিপরীত আরেকটা বা একটা লেটার দিয়ে আরেকটা লেটার, হ্যাঁ এইরকম কিন্তু আমাদের চাচ্ছে, আমরা সেই টাইপগুলো কিন্তু দেখলাম। এরপরে হচ্ছে আমরা একটা অভিধানিক ক্রমটা দেখলাম, ঠিক আছে। তারপরে আমরা এরকম যে মিনিংফুল ওয়ার্ডার, এই মিনিংফুল ওয়ার্ডার টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, এই জিনিসটা দেখলাম। হ্যাঁ একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ড দিয়ে তোমাদের কি হইতে পারে, করতে হইতে পারে যে ওই ওয়ার্ড দিয়ে কোন কোন শব্দগুলো তৈরি হয়েছে এই জিনিসটা তোমাদের থাকবে, হ্যাঁ। এরপরে আমরা যে একটা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটাকে বিপরীত দিক থেকে আমাদের কিন্তু ভাঙতে হইতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখলাম। এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ এবার একটা টাইপ দেখবো, এই যে এই টাইপটা দেখো, 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। বলতেছে নিচের প্রশ্নে কতগুলো বর্ণমালার সারি দেওয়া আছে যেখানে একটি পদ
অনুপস্থিত, একটা পদ কি আছে বলতো, অনুপস্থিত আছে, এবং এই যে এই চিহ্ন দিয়ে আছে, এই চিহ্নটা কোথায়, হ্যাঁ প্রদত্ত বিকল্প হতে সঠিক উত্তরটি বাছাই করো। দেখো তো এই যে এখানে এ জেড, এখানে এ জেড, এখানে বি ওয়াই, এখানে আছে সি জেড, এখানে তোমার মাথায় কি কিছু আসতেছে বলতো? এই যে এ নাম্বারটা একদম ফার্স্ট ওয়ার্ড না, আবার জেডটা কি বলতো, জেডটা একদম 26 নাম্বার ওয়ার্ড না, 26 নাম্বার ওয়ার্ড না, আবার বি দেখো, বি হচ্ছে তোমার 2 নাম্বার ওয়ার্ড, আবার ওয়াই হচ্ছে তোমার ওয়াই, এটাও সেকেন্ড ওয়ার্ড বাট পিছন দিক থেকে সেকেন্ড ওয়ার্ড, এটাও 2 নাম্বার পিছন দিক থেকে সেকেন্ড ওয়ার্ড। তাহলে সি যেটা, সি হচ্ছে তোমার এই দিক থেকে থার্ড ওয়ার্ড, এবং এক্স এটাও হচ্ছে ওই দিক থেকে পিছন দিক থেকে কিন্তু থার্ড ওয়ার্ড। তাহলে পরবর্তীটা কি হবে বলতো? পরবর্তীটা অবশ্যই ডি হবে, ডি এই দিক থেকে ফোর্থ ওয়ার্ড, ঠিক আছে, ফোর্থ ওয়ার্ড। তাহলে দেখি ডি কোথায় আছে, হ্যাঁ তাহলে দেখো এই যে এগুলো তো কোথাও কিন্তু কি নেই, ডি নেই, তাহলে ডি আছে এইটা, তাহলে ওই দিক থেকে ওয়ার্ডটা হচ্ছে ডাব্লিউ। আমরা কিন্তু খুব ইজিলি এলিমিনেশন, ঠিক আছে, এলিমিনেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর সলভ কিন্তু আমরা করতে পারি। এখন ভাইয়াপুরা তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে, তোমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু, আচ্ছা এটা আরেকটা টাইপ। এখন দেখো অনেক সময় নাম্বার এগুলোর মানে ইয়া দেওয়া থাকবে, ঠিক আছে, বলতেছে যে জেড এর মানে যদি হচ্ছে 52, আবার এ এর মান হচ্ছে কত 2, তাহলে এটিসি ইজ ইকুয়াল টু যদি 48 হয়, তাহলে ব্যাট ইজ ইকুয়াল টু কত? দেখো জেড, জেড এর মানে হচ্ছে 52, জেড এর মানে 52 কিভাবে? দেখো জেড এর মানে কিন্তু আমরা জানি কি বলতো, এর মানে হচ্ছে তোমার 26, ঠিক আছে, জেড এর মানে কত 26, 26 কে কি দিয়ে গুণ করছে, 26 কে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 26 দুগুণ হচ্ছে 52, 26 দুগুণ হচ্ছে 52। অনুরূপ ভাবে এ এর মান কত, এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, ঠিক আছে, বা যোগ করেছে 2 দিয়ে গুণ না, 26 কে এটা দিয়ে যোগ করেছে, তাহলে 1 কে যদি 1 দিয়ে যোগ করা হয় তাহলে এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। অনুরূপভাবে 26 কে এখানে 26 দিয়ে যোগ করলে মান হয় 52। তাহলে আমরা দেখলাম যে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে কি করা হচ্ছে, বা গুণ যদি আমরা ধরি তাহলে গুণ করলেও কিন্তু হয় তোমার 2 1 কে 2, যদি গুণ ধরি তাহলে 2 দিয়ে যদি গুণ করা হয়, ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 2 1 কে 2, আবার যদি 26 কে 2 দিয়ে গুণ করা হয় তাহলে সেটাও কি 26 দুগুণ তোমার 52। আমরা একটু দেখি যে আসলে কিভাবে হচ্ছে। তাহলে এ এর মান কত, এটিসি এর মান যদি 48 হয় তাহলে কেমনে 48 হয়? আমরা জানি এ এর মান কত, এ এর মান হচ্ছে তোমার 1, এ এর মান হচ্ছে কত, এ এর মান হচ্ছে 1। এরপরে টি, টি এর মানটা আমাদেরকে বের করতে হবে, আর হচ্ছে সি এর মানটা বের করতে হবে। সি এর মান কত, সি এর মান হচ্ছে তোমার 1 2 3, সি এর মান হচ্ছে 1 2 3, এবং টি এর মান কত, টি এর মানটা চলো আমরা একটু দেখে আসি যে টি এর মানটা কত। তাহলে এই যে দেখো যে এইখানে টি এর মান হচ্ছে তোমার 20, টি এর মান কত, টি এর মান হচ্ছে তোমার 20, টি এর মান হচ্ছে 20, ওকে, এই যে টি এর মান হচ্ছে তোমার 20, টি এর মান হচ্ছে 20। আচ্ছা এখন একটু দেখো এগুলো যদি আমরা গুণ দেই 2 দিয়ে তাহলে 3 দুগুণ 6, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 20 দুগুণ 40, আর এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 2, তাহলে কি পাচ্ছি বলতো যে 40 আর 2 46, আর 2 হচ্ছে আমাদের 48। তাহলে আমরা গুণেই দেখলাম, তাহলে আগের গুলো ওগুলো গুণেই ছিল, ঠিক আছে, 1 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে 2, আর জেটের মান 52 হয়েছে কেমনে, জেটের মান হচ্ছে তোমার 26, 26 কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে সেক্ষেত্রে কি 52। তাহলে এটিসি এর মান আমরা দেখলাম হচ্ছে 52। তাহলে কেমনে হইলো, এটা হইলো তোমার এই যে এটিসি এই শর্টগুলো আছে এগুলোকে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ব্যাট এর মান কত, তাহলে বি এর মান কত বলতো, বি এর মান আমরা জানি হচ্ছে তোমার 2, বি এর মান কত 2, তাহলে 2 দুগুণ 4, ঠিক আছে। এরপরে এ এর মান কত, এ এর মান হচ্ছে 1, তাহলে এ কে যদি আমরা 2 দিই তাহলে হচ্ছে 2 1 কে 2। এরপরে টি এর মান আমরা দেখলাম 20, 20 কে যদি আমরা গুণ দিই তাহলে কত হবে 20 দুগুণ 40, তাহলে এর মান তার হচ্ছে টোটাল 40 আর 2 42 আর 4 হচ্ছে 46। ইয়েস, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে 46। এ ভাইয়া পরে তোমরা বুঝতেছো? এখান তো লাইভ না, এই কারণে আমি তোমাদের থেকে রিভিউটা নিতে পারতেছি না যে আলটিমেটলি তোমরা বুঝতে পারতেছো কিনা, আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। এখন ঘড়িতে বাজে কয়টা, আমি আসলে মুখ দিয়ে যে কি বলতেছি আই এম নট শিওর যে আসলে আমি তোমাদেরকে কি ভুলভাল কিছু উল্টাপাল্টা বুঝাচ্ছি কিনা। তো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু রিভিউ জানাবা যে আসলে ভাইয়া আপুরা তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে। অলরেডি 4টা বেজে গেছে, ঠিক আছে, অলরেডি 4টা বেজে গেছে। হ্যাঁ, তো আমি আসলে আমার মাথা কাজ করতেছে না যে আমি এই মুহূর্তে তোমাদেরকে কি বলতেছি কি না বলতেছি, আই এম নট শিওর, ঠিক আছে। তো
আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এসি চলতেছি, স্ট্রং থাকার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তোমরা যদি কিছু না বুঝো, বুঝতে যদি অস্পষ্ট হয় বা আমি যদি বুঝাতে না পারি, তোমরা অবশ্যই এটা যেহেতু তোমাদেরকে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। নিজেরা প্র্যাকটিস করার পরে যদি কোনো বিষয় না পারো তাহলে অবশ্যই আমাকে তোমরা ফিল ফ্রি টু আস্ক, ঠিক আছে? আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবা, কমেন্টে বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, এটা একটু আরেকবার বুঝিয়ে দেন। আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তাহলে আমরা এই টাইপটাও কিন্তু দেখলাম যে এইরকম কিন্তু তোমার প্রশ্নগুলো হচ্ছে। আচ্ছা, অনুরূপভাবে এইটা তোমরা নিজেরাই পারবা যে প্রদত্ত শব্দগুলো ব্যবহার করে উল্লেখিত বিকল্প শব্দ থেকে তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের কি থাকবে বলো তো? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তোমরা নিজেরা করবা। আচ্ছা, অনুরূপভাবে এগুলো তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এই যে এইটা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। HW এই টাইপের আমি অঙ্ক করেছি, যেগুলো আমি একবার করেছি সেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। কারণ এই IQ অল অ্যাবাউট ইয়োর প্র্যাকটিস, ঠিক আছে? তুমি যত বেশি দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে? বিশেষ করে আলটিমেটলি স্পেশালি ফর দিস, ঠিক আছে? এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটাকে ভালো করার জন্য তোমার প্র্যাকটিসের বিকল্প নাই। আমি তোমাকে খাওয়াই দিতে পারবো না, আমি মাফও চাই, দোয়াও চাই, ঠিক আছে? কখনোই সম্ভব না, তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই যে এইটা দেখো, এটা কিভাবে করছে? ট্রেন ইজ, এইটার মানে যদি তোমার রিটেইন হয়, ঠিক আছে? রিটেইন হয়, তাহলে প্লেন এর মানেটা কি? এখানে একটু কিন্তু তোমার ঝামেলা আছে। দেখো ST এখানে এই টিটা হচ্ছে তোমার 1 নাম্বার ওয়ার্ড, আরটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, ঠিক আছে? এবং আমরা একটু আলাদাভাবে লিখি। দেখো যে ট্রেন, TRAIN, ট্রেন, এইখানে এই টিটা হচ্ছে 1 নাম্বার ওয়ার্ড এবং আরটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ড, তারপরে এ হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, এ হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার ওয়ার্ড। এরপরে এটা হচ্ছে 4 নাম্বার ওয়ার্ড, এন হচ্ছে 5 নাম্বার ওয়ার্ড। এখন এর মানে বলতেছে তোমার আর, তারপরে হচ্ছে টি, এরপর হচ্ছে আই, হ্যাঁ, এরপরে হচ্ছে এ, এরপর হচ্ছে এন। তাহলে এটাকে যদি আমরা মার্কিং করি তাহলে আর কে আমরা কয় নাম্বারে দেখেছিলাম? 2 নাম্বার। এরপরে টি কে আমরা কয় নাম্বারে রেখেছিলাম? টি হচ্ছে তোমার 1 নাম্বার। হ্যাঁ, এরপর হচ্ছে আই কে কত নাম্বারে রেখেছিলাম? আই কে আমরা দেখেছি হচ্ছে 4 নাম্বার। এরপরে এ কে কত নাম্বারে দেখেছিলাম? 3 নাম্বার। আর এন কে কততম দেখেছিলাম? এন কে দেখেছিলাম 5 নাম্বার। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতেছি বলতো? যে 1 2 3 4 5 এইটাকে কিভাবে লিখতেছে? যে 2 1 4 3 5। তাহলে এখন আমরা এইটা একটু দেখি, ঠিক আছে? আমরা এইটা একটু দেখি যে প্লেন, এখানে কি আছে? PLAN, ঠিক আছে? প্লেন, তাহলে প্লেন এখানে হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5। এখন এইটাকে যদি ট্রাক লেখা হয়, TRUCK, ট্রাক লেখা হয়, আচ্ছা না না, এখানে এইটা হচ্ছে তোমার এই যে LPNAE, ঠিক আছে? তাহলে আমরা এল এর মান কত দেখেছি? এল এর মান দেখেছি হচ্ছে 2, পি এর মান কত দেখেছি? 1, এরপরে হচ্ছে এন এর মান কত দেখেছি? 4, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এ এর মান দেখেছি হচ্ছে 3, হ্যাঁ, এরপরে হচ্ছে ই এর মান দেখেছি হচ্ছে 5। এই তো আমাদের প্রশ্ন কিন্তু আলটিমেটলি আমাদের সলভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারতেছি যে এইখানে যে ওয়ার্ডারগুলো আছে, এই ওয়ার্ডারগুলোর যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো নিতে হচ্ছে। তাহলে এখন এখানে ট্রাকের মান কত হবে? তাহলে ট্রাকের মান এই সেম 2 1 4 3 5 এরকম তোমার নাম্বারটা হবে। তাহলে এখানে টি আর আছে, তাহলে আর টি হবে। তাহলে আর টি কোথায়? এখানে আর টি আছে, এখানে আর ইউ আছে, এটা বাদ দাও। এখানে আর টি আছে, এখানে আর টি আছে, তাহলে আর টি গেল। তারপরে তোমার আর টি গেল 2 3, এরপর হচ্ছে 4 3 5। তাহলে 4 নম্বরে কোনটা আছে? 4 নম্বরে আছে তোমার হচ্ছে সি। এরপরে সি কোথায় আছে? এখানে কে দিচ্ছে, তো এটা কিন্তু বাদ যাচ্ছে। হ্যাঁ, এখানে ইউ দিচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে এই যে সি এখানে আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। এলিমিনেশনের মাধ্যমে কিন্তু আমি আমার রাইট অ্যান্সারটা পাওয়ার পরে আমি কিন্তু একদম করা বাদ দিয়েছি। এরপরে কিন্তু আমি আর ফ্রিও তাকাই নি। পারবা? এই পারবা না? অবশ্যই পারবা। এটা দেখো কোথায় এসেছিল, এটা দেখো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে এসেছিল এটা, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে কিন্তু এই টাইপের গুলো থাকবে। ওকে, তাহলে তোমরা এগুলো তোমাদের জন্য কি থাকবে বলো তো? এগুলো তোমাদের জন্য HW থাকবে, এগুলো তোমরা নিজেরা করে ফেলবা। আচ্ছা, এই যে এরকম কিন্তু সিরিজ তোমার আসবে, ঠিক আছে? এরকম সিরিজ তোমার আসবে। দেখো যে এ এর পরের সিরিজটা কি বলতো? সি। তাহলে মাঝখানে এখানে কি বাদ পড়তেছে? বি। আবার পরের যে সিরিজটা আছে, পরের সিরিজটা হচ্ছে ই, মাঝখানে বাদ পড়তেছে ডি। পরের সিরিজটা হচ্ছে তোমার জি, মাঝখানে পড়তেছে তোমার এফ, এফটা কিন্তু বাদ পড়তেছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এর পরের যে সিরিজটা হবে, পরের সিরিজটা কি হবে বলতো? তাহলে পরের সিরিজটা মাঝখানে জি, এরপর হচ্ছে তোমার এ বি সি ডি ই এফ জি, এই এইচটা বাদ যাবে,
এইচ, এরপর হচ্ছে তোমার মাঝখানে সিরিজটা মানে পরবর্তী যে সিরিজটা আছে সে পরবর্তী সিরিজটা কি দিয়ে শুরু হবে, আই দিয়ে শুরু হবে। তাহলে এই যে এখানে আই দিয়ে শুরু হয়েছে, এইখানে আই দিয়ে শুরু হয়েছে, তাহলে বি এবং সি এই দুটো কিন্তু তোমার বাদ যাচ্ছে, বিকজ অফ আমাদের ফার্স্ট যে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেটারটা আই দিয়ে শুরু হবে, তাহলে আই দিয়ে আমরা পাইলাম। এখন এরপর হচ্ছে তোমার হচ্ছে ওয়াই জেড, এরপরে হচ্ছে কি ডাব্লিউ এক্স। এখন তুমি কোনটা নিবা, দেখো এখানে ওপি মানে ওপি, ঠিক আছে, কিউ আর, ওপি কিউ আর এস টি, এরপর হচ্ছে ইউভি। তাহলে দেখো একটা কিন্তু সিরিয়াল মেনটেন করতেছে, জাস্ট শুধু ওপি একসাথে আছে এই কারণে, তাহলে একসাথে থাকলে তো ওয়াই জেড আমরা নিতে পারি, নো, আমাদের এখানে দেখো ওপি কিউ আর মানে একটার সাথে একটা সিরিয়াল আছে, যে ওপি তারপরে কিউ আর, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এস টি, এরপর ইউভি, তাহলে এরপরে কি হবে বলতো, এরপর আমাদের ডাব্লিউ এক্স হবে, তাহলে ডাব্লিউ এক্স এই জায়গায় আছে, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে দেখছো খুব ইজিলি কিন্তু আমরা এগুলো কিন্তু সলভ করতে পারতেছি। তারপরে দেখো এই যে বিসিএস এর প্রশ্ন থেকে কিন্তু এটা এসেছে, একটু আগে তোমাদেরকে আমি যেটা দেখালাম, যে এই যে বিএসটি এর প্লাসটা কোথায়, তাহলে দেখো যে এটা জাস্ট হচ্ছে যে বি এর মান হচ্ছে তোমার 2, এরপর হচ্ছে ই এর মান কত, ই এর মান হচ্ছে ABCDE 5, ই এর মান হচ্ছে তোমার 5, এরপর এস এর মান কত, এস এর মান তুলবা, আর হচ্ছে টি এর নাম তুলবা, তারপরে সবগুলো মিলে যোগ করে দিবা, যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি তোমরা এগুলো নিজেরাই তোমরা পারবা, ঠিক আছে। তারপরে অনুরূপভাবে এই যে এগুলো সেম তোমাদের জাস্ট নিজেরা প্র্যাকটিস করবে তাহলে পারবা। এরপরে তোমাদের এই যে এইটা একটু দেখাই, যে প্লে এর কোড যদি 8123 হয়, তাহলে ওইটাও কিন্তু সেম, যে পি এর মান হচ্ছে তোমার এই যে 8, তারপর এল এর মান হচ্ছে তোমার PL, ঠিক আছে, এগুলো জাস্ট তোমরা কোডিং করে বসাই দিবা, যে প্লে এর কোড 8123, ঠিক আছে, 8123, তাহলে রিম এর কোড 4 ABCDE, ঠিক আছে, 4937367। আচ্ছা যাই হোক, এগুলো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু তোমরা কিন্তু পারবা, হ্যাঁ, তোমরা একটু নিজের একটু মাথা খাটাবা, মাথা খাটায় তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো এগুলো ডান করবা। তাহলে এই যে আমাদের যে ওয়ার্ড নিয়ে যে প্রবলেমগুলো বা ওয়ার্ড নিয়ে যে টাইপের গুলো প্রশ্নগুলো যে হয়, এই প্রশ্নগুলো কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখলাম, এগুলো তোমরা খুব সুন্দরভাবে কি করবা বলো তো, এগুলো প্র্যাকটিস করবা। জাস্ট শুধু পড়ানোর মধ্যে ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ক্লাসের পরে তোমার কাজ হচ্ছে বিগত সালের প্রশ্ন ব্যাংক নিয়ে তোমাকে খুব বেশি পরিমাণে এগুলো কি করতে হবে, সলভ করতে হবে। যদি সলভ করো তাহলেই কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে বুঝতে পারবা, এগুলোকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা। আদারওয়াইজ তোমার কিন্তু এগুলো বুঝতেও পারবে না, এগুলো কিন্তু তুমি পরীক্ষায় অ্যাটেন্ডও করতে পারবা না। তারপর হচ্ছে সাদৃশ্য বিচার, এই সাদৃশ্য বিচার টাইপের থেকে কিন্তু তোমার কিন্তু প্রশ্ন হবে। বিষয়টা কি, এক জাতীয় সমস্যায় প্রশ্নে উল্লিখিত শব্দযুগল বিদ্যমান সম্পর্ক অনুযায়ী, আচ্ছা আমরা ডিরেক্ট আমরা বিগত সালের প্রশ্ন দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে। দেখো এইখানে বলতেছে যে দুইটা সাদৃশ্য দেখাচ্ছে, এটা তোমরা অন কাইন্ড অফ অ্যানালজিও ধরতে পারো, ঠিক আছে, যে লেন্থ মানে কি, লেন্থ মানে হচ্ছে ধার দেওয়া, আর বড় মানে হচ্ছে ধার নেওয়া, লেন্থ মানে হচ্ছে ধার দেওয়া, বড় মানে হচ্ছে ধার নেওয়া, তাহলে বিপরীতমুখী সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে বিপরীতমুখী এখানে কোথায় বোঝাচ্ছে বলতো, একটা যে সেলার মানে হচ্ছে নাবিক, আর বোট মানে হচ্ছে নৌকা, এটা কি বিপরীত বোঝাচ্ছে? নো। এইখানে দেখো এই যে ডিমোবালাইজ মানে হচ্ছে প্রত্যাহার করা, আর ডিপ্লয় মানে হচ্ছে তোমার মোতায়েন করা, এইটা কিন্তু তোমার কিন্তু কি বোঝাচ্ছে, এটা কিন্তু তোমার বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে এই যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য যখন তোমার বোঝাবে, তোমাকে অ্যানালজির মতো এটা দেখে তোমাকে বুঝতে হবে। দেখো এখানে দিছে যে অ্যাজ বার্ড, এই দেখো যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে কিন্তু এটা এসেছিল, ঠিক আছে, যে অ্যাজ বার্ড ইজ রিলেটেড টু উইংস। দেখো এই বার্ড মানে পাখি, পাখির কি আছে বলতো, পাখির যদি উইং থাকে বা পাখা থাকে, তাহলে ফিশ, এই ফিশটা কার সাথে রিলেটেড? ফিশ কি তোমার বেলি, বেলি এর সাথে রিলেটেড, নাকি স্কেল মানে মাপ দিয়ে যে সেটার সাথে রিলেটেড, নাকি গিলস এর সাথে রিলেটেড, নাকি ফিন্স এর সাথে রিলেটেড? আমরা জানি যে ফিশ কিন্তু ফিন্স এর সাথে রিলেটেড, অর্থাৎ মাছের কি আঁশ কিন্তু আছে। আচ্ছা তাহলে আমরা কিন্তু এটা দেখলাম। অনুরূপভাবে দেখো এই যে গ্লোব, গ্লোব এর সম্পর্ক যদি আর্থের সাথে হয়, গ্লোব মানে কি বিশ্বায়ন, সেটা যদি পৃথিবীর সাথে সম্পর্কিত হয়, তাহলে এই যে কম্পাস আছে, কম্পাস দিয়ে কি হয় বলতো, কম্পাস দিয়ে কিন্তু ডাইরেকশন মাপা হয়, রাইট? তাহলে কম্পাস দিয়ে কিন্তু ডিস্টেন্স এটা মাপা হয় না, তারপর এই যে ডাইরেকশন মাপা হয়, সার্কেল বা ম্যাপ এগুলো কিন্তু হয় না। এগুলো জাস্ট তোমাকে ভোকাবুলারিও জানতে হবে, প্লাস সাথে সাথে তোমার এই যে রিলেশনটা হচ্ছে এটাও তোমার কিন্তু মাত্রা কাটতে হবে। এই জন্যই এটার নাম হচ্ছে আইকিউ। দেখো এটাও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 24-25 সালে কিন্তু এসেছিল। এরপরে
আরো একটা এসেছিল 24-25 সেশনে তোমার আর একটা এসেছিল অ্যানালজি টাইপের, ঠিক আছে, অথেন্টিসিটি আর হচ্ছে তোমার অ্যাপোক্রিফাল। অথেন্টিসিটি মানে কি? অথেন্টিসিটি মানে হচ্ছে তোমার মানে ভালো, মানে হচ্ছে এটা অথেন্টিক বা হচ্ছে আমরা সঠিক। আর অ্যাপোক্রিক্যাল মানে হচ্ছে তোমার বেঠিক বা হচ্ছে ভণ্ডামি, এই টাইপের কিছু। তাহলে এটা বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে বলতো? এটা কিন্তু একটা বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে, বিপরীত, ঠিক আছে, একটা বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে বিপরীত দেখো তো কোথায় আছে? এই যে বিপরীত কিন্তু এই যে এই নাম্বারটাতে আছে, যে ইন্টিগ্রিটি মানে হচ্ছে সমতা, আর হাইপোথেটিক্যাল মানে কি? ভণ্ডামি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড এই যে অ্যাসার্টিভনেস, ডগমেটিক, এগুলো কিন্তু সেরকম বোঝাচ্ছে না। তারপর হচ্ছে এফিসি, এরপর হচ্ছে তোমার ডিসেপটিভ, উইকেটনেস, তারপরে হচ্ছে নেফারিয়াস মানে হচ্ছে খারাপ, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার বিপরীত বোঝাচ্ছে না, বিপরীত বোঝাচ্ছে হচ্ছে তোমার এই নাম্বারটাতে। জাস্ট এগুলোকে তোমাকে ভোকাবুলারি পড়তে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে এই সম্পর্কগুলো কিন্তু ধরতে হবে। এই জন্য তোমরা কি করতে পারো, আমি তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে এই যে মাস্টার যে একটা বই আছে, ঠিক আছে, মাস্টার জাহাঙ্গীর স্যারের যে বইটা, সেইখানে কিন্তু 150-100টার মতো অ্যানালজি দেওয়া আছে। তোমরা যদি ওই অ্যানালজিগুলো বুঝে বুঝে মুখস্থ করতে পারো, ঠিক আছে, ওই 150টা অ্যানালজি যদি রিভিশন একবার যদি গো থ্রু করতে পারো, তাও কিন্তু তোমরা অনেকটাই কিন্তু ক্লিয়ারলি একটা ধারণা পাবা, বুঝতে পারবা, ঠিক আছে। যদি তোমরা ওইটা যদি একটা ধারণা নাও, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা অনেকটাই কিন্তু তোমরা এই বিষয়গুলো কিন্তু ধরতে পারবে, বিষয়গুলো বুঝতে পারবা। তাহলে আমরা আশা করি এই জিনিসটাও কিন্তু আমরা বুঝলাম। তাহলে এগুলো তোমরা খুব সুন্দরভাবে তোমরা কি করবা? মুখস্থ করবে। দেখো এই যে ফেয়ার, ফেয়ার মানে কি? ফেয়ার মানে হচ্ছে তোমার ভয়। তাহলে ভয় যদি সাহসের সাথে, ভয় সাহস বিপরীত বুঝাচ্ছে, তাই না? তাহলে হাঙ্গার, হাঙ্গার ভয় সাহস, ভয় সাহস, অর্থাৎ ভয় এর বিপরীত কি বলতো? অর্থাৎ আমি ভীতু, আমার সাহস আছে। তাহলে হাঙ্গার এর বিপরীত দিকে কি যাবে? এর বিপরীতে তোমার যাবে হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। ওকে, এগুলো তোমরা সুন্দরভাবে কি করবে? এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক এগুলো করে নেবা। দেখো পেইন, পেইন যদি তুমি ব্যথা পাও, তাহলে ব্যথার পরে কি লাগবে বলো তো? ব্যথার পরে তোমার মেডিসিন লাগে। অনুরূপভাবে তুমি যখন গ্রেফ বা হচ্ছে কষ্ট পাও, কষ্ট পাওয়ার পরে তোমার কি হয় বলো তো? তোমার চোখে কিন্তু কান্না চলে আসে। এগুলো খুবই সহজ, জাস্ট তোমাকে কি করতে হবে বলো তো? একটু তোমাকে হচ্ছে মাথা খাটাতে হবে বা একটু বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। ফিল্টার, ফিল্টার তোমার পানির জন্য ব্যবহৃত হয়। অনুরূপভাবে সেন্সর, এই সেন্সরটা দেখো, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে এসেছিল, ঠিক আছে। সেন্সর, এই সেন্সরটা কিসে ব্যবহৃত হয়? সেন্সর কিন্তু তোমার হচ্ছে সিজার্স মানে কেচিতে ব্যবহার হয়, পেপারে ব্যবহার হয়, সিনেমা নাকি হচ্ছে তোমার পেপারস। সেন্সর কিন্তু তোমার হচ্ছে এই যে সিনেমা যেটা আছে, এইখানে কিন্তু তোমার সেন্সর ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো তোমরা জাস্ট শুধু মুখস্থ করলেই বা হচ্ছে সুন্দরভাবে ওগুলো পড়লেই তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখো এইখানে দেখো এই যে লেজিসলেচার, ঠিক আছে, লেজিসলেচার, লেজিসলেচার মানে কি? সংসদ। তাহলে সংসদ থেকে তোমার কি হয় বলতো? ল পাস হয়। তাহলে জুডিশিয়ারি থেকে কি ডিসিশন আসে? কিং সে কি জাস্টিস করে, এবং ইলেকশনে ক্যান্ডিডেট থাকে, ডেমোক্রেসিতে কি থাকে? ফ্রিডম থাকে। তাহলে লেজিসলেচার, লেজিসলেচার তার কাজ হচ্ছে ল প্রণয়ন করা, রাইট। অনুরূপভাবে এই যে কিং যে থাকে, কিং এর কাজ হচ্ছে জাস্টিস বা হচ্ছে তোমার ন্যায় বিচার কি করা বলতো? প্রতিষ্ঠিত করা। ওকে, এরপরে দেখো এটা যে মার্ডার, এই যে মার্ডার বা হত্যা, এটা যদি অনেক বেশি মার্ডার করে, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা জেনোসাইড বলি। অনুরূপভাবে অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু অ্যাসাল্ট বলা হয় না, শুধু অ্যাক্সিডেন্ট করলে অ্যাসাল্ট বলা হয় না। আবার এই যে অনেক বেশি যদি আমরা অ্যাটাক করি, তাহলে কিন্তু সেটা যুদ্ধে পরিণত হয়। অনেক বেশি যদি ফায়ার হয়, সেটা হলোকাস্ট না। হলোকাস্ট হচ্ছে সেখানে হত্যা, নিধন, মানুষ নিধন। তাহলে ওয়াটারল্যান্ড ডিসার্ট না, ওয়াটারল্যান্ড ডিসার্টের তো বিপরীত মুখে হয়ে গেল, মরুভূমি আর কোথায় ওয়াটারল্যান্ড। তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে তোমার বি। খুব ইজি না? জাস্ট তোমাকে অর্থটা বুঝতে হবে এবং সম্পর্কটাকে তোমাকে মিলাইতে হবে। এগুলো তোমরা নিজেদের, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই হোমওয়ার্কগুলো খুব সুন্দরভাবে এগুলো তোমরা করে ফেলবা। এগুলো তোমাদের জন্য HW থাকবে, ঠিক আছে। আচ্ছা, বিকল্প শব্দ হতে বাছাই করে এগুলো, বিকল্প শব্দ থেকে এগুলো জাস্ট তোমরা নিজেরা একবার যদি গো থ্রু করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবা। আচ্ছা, এগুলো তোমাদের সেম অ্যানালজি থেকে তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবা, স্ক্রিনশট নিতে পারো। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের বুঝাবো। যেমন হোয়াংহো নদীর সাথে এখানে দেখো যে কুয়েনলুন পর্বতের যেরূপ সম্পর্ক, তাহলে একটা পাহাড়, এই হোয়াংহো নদীর তীরেই হচ্ছে তোমার এই পর্বতটা, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে এই যে সাঙ্গু নদী যেটা আছে, এই সাঙ্গু নদীর সাথে কোন নদীর সম্পর্ক বলতো? আরাকান পর্বত, আরাকান পর্বত নাকি কৈলাস শৃঙ্গ, লুসাই পাহাড়,
তারপর হচ্ছে মেঘালয়। সাঙ্গু নদী আমরা জানি যে আরাকান, এই যে মায়ানমার আছে সেইখানে কিন্তু এইটা, তাহলে এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে আরাকান পর্বতের, রাইট? ওকে, তাহলে আমরা এইখানে এই যে আরো একটা টাইপস কিন্তু আমরা কিন্তু এখানে খুব ইজিলি কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে? আমরা কিন্তু আরো একটা টাইপস কিন্তু যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের যে বিষয়টা, এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের যে বিষয়টা, এই সাদৃশ্য বৈসাদৃশ্যের বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখলাম। এরপরে শনাক্তকরণ, ঠিক আছে? যেমন এই যে এটা দেখো যে কোনটি ভিন্ন, কোনটি ওয়ার্ড, একটা হচ্ছে মানিকাঞ্চন যোগ, এটাও কিন্তু একটা তোমার প্রবাদ বাক্য। তারপরে আম দুধে মেশা, আদায় কাঁচকলায় সোনায় সোহাগা। তাহলে দেখো এই যে তিনটা আছে, এই তিনটা কিন্তু তোমার কি বলতো, এই তিনটা হচ্ছে তোমার একটা মানে ইডিয়মস, ঠিক আছে? বাংলায় বাগধারা যেটাকে বলা হয়। বাট এই যে এইটা কিন্তু এরকম কিন্তু কোনো বাগধারা কিন্তু আসলে এক্সিস্ট করে না। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এইরকম যে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো আসলে তোমার অর্ট, সেগুলো তোমাদেরকে করতে হবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা সি ইউনিটে কিন্তু এসেছিল 24-25-এ, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। তাহলে এখানে দেখো বুকস, এটা হচ্ছে তোমার পড়ালেখার ইনস্ট্রুমেন্ট, তারপরে নোটবুক এটাও ইনস্ট্রুমেন্ট, পেন এটাও ইনস্ট্রুমেন্ট, বাট স্টুডেন্ট এটা কিন্তু কোনো রকম ইনস্ট্রুমেন্ট না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অর্ট ওয়ান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, ঠিক আছে? এটাও জাহাঙ্গীরনগর সি ইউনিটে কিন্তু এসেছিল। তাহলে দেখো যে ড্রাইভিং, তারপর ডাইভিং, সুইমিং, তারপর হচ্ছে সেইলিং। তাহলে দেখো এই যে তিনটা, এই তিনটাই কিন্তু পানির নিচে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? ডাইভিং, সেইলিং, সেইলিং মানে হচ্ছে তোমার নাবিক, ঠিক আছে? অর্থাৎ জাহাজকে চালনা করা। সুইমিং মানে সাঁতার কাটা, তারপর ডাইভিং মানে কি ডাইভ দেওয়া। তো এগুলো সবগুলোই কিন্তু তোমার কিন্তু পানির ভিতরে হয়। বাট এই যে ড্রাইভিং যেটা আছে, ড্রাইভিং কিন্তু পানির ভিতরে হয় না। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। তারপরে দেখো যে গার্ডেন্স, তারপর হচ্ছে ট্রিস, প্লান্টস, এরপরে হচ্ছে হার্বস। তাহলে দেখো এই যে হার্বস, তারপর হচ্ছে প্লান্টস, উদ্ভিদ, ট্রিস, এগুলো সবগুলোই কিন্তু উদ্ভিদ। এগুলো সবগুলোই কি বলতো, এগুলো সবগুলোই হচ্ছে তোমার উদ্ভিদ। এগুলো সবগুলোই হচ্ছে উদ্ভিদ। এগুলো সবগুলোই কি বলতো, উদ্ভিদ। এগুলো সবগুলোই কি উদ্ভিদ। কিন্তু এই যে গার্ডেন্স যেটা আছে, এই গার্ডেন এটা কিন্তু কোনো প্রকার উদ্ভিদ না, অর্থাৎ অনেকগুলো উদ্ভিদকে নিয়েই কিন্তু আসলে এই গার্ডেনটা। বুঝতে পারছো তাহলে ভাইয়া পুরা? আচ্ছা, এরপরে দেখো যে রুট বলতেছে মানে শিকড়, হ্যাঁ, লিফ পাতা, তারপর হচ্ছে ডার্ট, আর হচ্ছে তোমার ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে পাতা, শিকড়, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা প্রশাখা। এটার সাথে কিন্তু তোমার এই যে ডার্ট যেটা আছে, ডার্ট মানে হচ্ছে নোংরা, এটা কিন্তু তোমার কিন্তু একদম সম্পূর্ণ বিপরীত। তাহলে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স। হ্যাঁ, এটাও দেখো কত সহজ একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে এসেছিল, জাস্ট তুমি বুঝতে হবে। তাহলে দেখো নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, এগুলো সবগুলোই কি বলতো, এগুলো কিন্তু হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ। এগুলো কি, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? পার্টস অফ স্পিচ। বাট এই যে পাঞ্চুয়েশন আছে, এটা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্গত না, ঠিক আছে? তারপরে দেখো যে এখানে বলতেছে কোচ, এরপর হচ্ছে রাক, টেবিল, চেয়ার। তাহলে এখানে টেবিল, চেয়ার এগুলো হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট, তারপরে এখানে হচ্ছে কোচ, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা। আশা করি তোমরা এই জিনিসগুলো যে বিকল্প, এই বিকল্পগুলো তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তারপরে দেখো বিকল্প বৈসাদৃশ্য, অর্থাৎ মিলে না কোনটা, এই মিলে না কোনটা এটা তোমাদেরকে বের করতে বলছে। কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, করাপশন এবং হচ্ছে তোমার এক্সপার্টাইজ। হ্যাঁ, তাহলে দেখো কম্প্রিহেনশন বোঝা জানা, আন্ডারস্ট্যান্ডিং জানা বোঝা, করাপশন দুর্নীতি, এক্সপার্টাইজ। তাহলে এগুলোর সাথে দেখো, হ্যাঁ, এই যে যদি আমরা এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে কম্প্রিহেনশন, আন্ডারস্ট্যান্ডিং, করাপশন, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বলতো, এই তিনটা হচ্ছে তোমার নাউন। বাট এক্সপার্টাইজ, হ্যাঁ, এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ এটা কিন্তু তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেই দিক থেকে তুমি কিন্তু এটাকে কিন্তু হচ্ছে তোমার এক্সপার্টাইজ, এটাকে কিন্তু তুমি ধরতে পারো। অন দ্য আদার হ্যান্ড তুমি কিন্তু এই যে করাপশন মানে কম্প্রিহেনশন জানা বুঝা, তারপর আন্ডারস্ট্যান্ডিং এটার মানে জানা বুঝা, এক্সপার্টাইজ মানেও কিন্তু তোমার জানা বুঝা। সেই দিক থেকে বিবেচনা করলে তোমার কিন্তু এই করাপশন কিন্তু অ্যান্সার হয়। অর্থাৎ দুর্নীতির সাথে বাকিগুলোর কিন্তু তোমার কিন্তু কোনো প্রকার সাদৃশ্য মানে সাদৃশ্য নাই, অর্থাৎ বৈসাদৃশ্য আছে, এই জন্য আমরা এটাকে কিন্তু নিতে পারি। এরপরে দেখো বৈসাদৃশ্য বের করতে বলছে, একটা মার্সি, ইন্টেলিজেন্স, ট্যালেন্ট, উইট, অর্থাৎ এই যে তিনটা আছে, এই তিনটাই কিন্তু তোমার মেধার সাথে সম্পর্কিত। বাট মার্সি মানে হচ্ছে তোমার কি, মার্সি মানে হচ্ছে তোমার কি আল্লাহ তাআলার যে অনুগ্রহ বা আল্লাহ তাআলার যে ইয়াটা সেটা। তাহলে আশা করি তোমরা এই যে বিষয়গুলো এগুলো তোমরা বুঝতে পারছো। বৈসাদৃশ্য বের করতে বলতেছে, হ্যাঁ, এখানে বলতেছে যে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ইকুয়েশন, কিউব। তাহলে দেখো যে এখানে কিউব, তারপরে সার্কেল, রেক্ট্যাঙ্গেল এগুলো কিন্তু তোমার হচ্ছে প্রত্যেকটাই জ্যামিতিক বা হচ্ছে তোমার জিওমেট্রি, হ্যাঁ, জিওমেট্রিক্যাল কোনো টার্ম। বা যেমন কিউব বলতে ঘন, ঠিক আছে? এই যে আমরা যে ঘনটা দেখি, ঠিক আছে, অর্থাৎ আমরা ছোটবেলায় এরকম সুন্দর করে মজা করে আর্ট করতাম না, এই যে ঘনকটা, হ্যাঁ, এই যে ঘনক, এটা হচ্ছে তোমার কিউব।
তারপরে সার্কেল, আমরা এই যে এটা সার্কেল বলি। তারপরে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ এটাকে আমরা হচ্ছে তোমার ত্রিভুজ বা চতুর্ভুজ আমরা কিন্তু বলি। বাট এই যে ইকুয়েশন কিন্তু তোমার পুরো রাশিটাকে কিন্তু বলা হয়। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। আশা করি তোমরা এই যে বৈসাদৃশ্যগুলো তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। ফিলোলজি, তারপরে হচ্ছে কি ড্রামাটার্জি, তারপরে হচ্ছে ক্লার্জি, এরপর হচ্ছে তোমার সাইকোলজি। দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার হচ্ছে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে তোমার মানে পার্সন, মানে হচ্ছে অনেকগুলো গ্রুপ কি বুঝাচ্ছে। বাট সাইকোলজি এটা একটা সাবজেক্ট, এটা একটা কি, এটা একটা সাবজেক্ট। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই সাইকোলজি। এটা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এসেছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে বৈসাদৃশ্য তোমাকে বের করতে বলতেছে। এগুলো জাস্ট তোমরা নিজেরা পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এইরকম বৈসাদৃশ্য থেকেই কিন্তু তোমার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু প্রশ্নগুলো কিন্তু হচ্ছে। তো এই বৈসাদৃশ্যগুলো তোমার কিন্তু জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তুমি কি করবা, মোবাইল থেকে তুমি খুব সুন্দরভাবে তুমি ইজিলি এই জিনিসগুলো কিন্তু তোমরা করে ফেলতে পারবা। এরপরে যে টাইপেরটা আছে সেটা হচ্ছে রক্তের সম্পর্ক, অর্থাৎ তোমার সাথে তোমার বাবা, তোমার চাচার, হ্যাঁ যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কার সাথে কি সম্পর্ক, এই কার সাথে কি সম্পর্ক, সেই জিনিসগুলো তোমার কিন্তু আসবে। তো এইটা করার জন্য তোমরা দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে যদি এই জন্য তোমার অর্থটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এবং আস্তে আস্তে করা। যদি বাংলায় হয়, একটা জিনিস মনে রাখবা, যদি এরকম বাংলায় তোমার সম্পর্ক নির্ণয় করতে বলে তাহলে শুরু থেকে যাবা, ঠিক আছে, শুরু থেকে শেষে যাবা। কিন্তু যদি তোমার কোশ্চেনটা ইংলিশে হয়, আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, ইংলিশে হয় তাহলে শেষ থেকে শুরুতে আসবা এবং মাথা ঠান্ডা করে আস্তে আস্তে তুমি কিন্তু ভাববা। তাহলে দেখবা তুমি খুব সুন্দরভাবে এই সম্পর্কগুলো তুমি কিন্তু নির্ণয় করতে পারবা। আসলে আমি জানি না আমি তোমাদেরকে কিভাবে মানে করাতে পারতেছি ভাইয়া, এক্সট্রিমলি সরি। তোমরা আসলে কেমন ভাবে বুঝতে পারতেছো না পারতেছো আমি আই এম নট শিওর, বিকজ এখন কিন্তু প্রায় হচ্ছে 4:30 মতো বেজে গেছে, 4:25 বেজে গেছে। তো আমি সারা রাত ঘুমাতে পারি না। কালকে সকাল থেকে, কালকে ফজরের পর থেকে শুরু করে আমি কিন্তু আসলে আমাদের অপারেটর আজকে মানে 16 ডিসেম্বর উপলক্ষে ছুটি দিছিল। সো আমি আসলে কাজ করে নিতে পারিনি অপারেটরের মাধ্যমে। তো আমাকে নিজেকেই হচ্ছে এই প্রায় স্লাইডগুলো রিসার্চ করা, হ্যাঁ এরপরে হচ্ছে তোমার বিভিন্ন প্রশ্ন ঘেটে বের করা, তারপরে এগুলো স্লাইডে তোলা, সব কাজ আমাকে করতে হয়েছে। সো আমি অনেক বেশি ক্লান্ত, টায়ার্ড, এবং তোমাদের ক্লাসটা নিতেছি কারণ হচ্ছে আমি আগামীকালকে থেকে আর স্টুডিওতে সেরকম আর কি আসতে পারবো না, তোমাদেরকেও হয়তো বা খুব বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, শুধু কালকের দিনটাই হয়তো বা পারবো, কারণ আমার 21 তারিখ থেকে আমার পরীক্ষা। তো পরীক্ষাতে একটু ফোকাস করতে হবে। তো তোমাদেরও তো পরীক্ষা, আমারও পরীক্ষা, আমার ভার্সিটির পরীক্ষা। সো 25 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকবে, টেনশনের কোনো কারণ নেই। 25 তারিখের পর আবার তোমাদের সাথে ইনশাল্লাহ আমার লাইভ ক্লাসে আমরা দেখা করব। সো এই জন্য তোমরা প্লিজ একটু ইয়া করে নিও, যদি কোনো ঝামেলা হয় তাহলে তোমরা কমেন্টে বলবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করে দেবো। তাহলে বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার যদি বাংলায় শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার শুরু থেকে শেষে যাবা, আর যদি ইংলিশে দেখো যে তোমার সম্পর্কটা আসতেছে তাহলে শেষ থেকে শুরুতে আসবে। কিভাবে আমরা একটু দেখি। যেমন ধরো এইখানে তোমার একটা দিছে যে আমার ফুফাতো ভাইয়ের চাচার ছোট ছেলে আমার কি হয়। তাহলে প্রথম কথা হচ্ছে আমার ফুফাতো ভাই, ঠিক আছে, আমার ফুফাতো ভাইয়ের চাচার, হ্যাঁ আমার ফুফাতো ভাই, ধরো নাম লিখে দরকার হয় করবা। তাহলে আমার ফুফাতো ভাই কে বলতো, আমার ফুফাতো ভাই ধরো রুবেল, ঠিক আছে, আমার ফুফাতো ভাই হচ্ছে রুবেল। তাহলে আমার ফুফাতো ভাইয়ের, ঠিক আছে, চাচার ছোট ছেলে, তাহলে আমার ফুফাতো ভাই রুবেল তার চাচা, ঠিক আছে, আমার ফুফাতো ভাইয়ের চাচার ছোট ছেলে। তাহলে আমার ফুফাতো ভাইয়ের যে চাচার যে ছোট ছেলে, ঠিক আছে, সে আমার ফুফাতো ভাইয়ের চাচাতো ভাই। তাহলে আমার ফুফাতো ভাইয়ের চাচাতো ভাই যদি হয় তাহলে আমারও কি হবে, আমারও ভাই হবে। এই ঠিক আছে না, আমারও ভাই হবে। খুব ইজিলি কিন্তু আমরা কিন্তু বের করতে পারলাম। তো একটা ছবি দেখে তিন্নি বলল সে আমার, তাহলে এই যে এটা কিন্তু কি জাহাঙ্গীরনগরে এসেছিল, এটা জেউতে এসেছিল, ঠিক আছে, 24-25 সেশনে। ছবি দেখে তিন্নি বলছে, তিন্নি কাকে বলতেছে, তিন্নি একটা ছেলেকে বলতেছে, তিন্নি একটা ছেলেকে বলতেছে যে সে আমার দাদার, হ্যাঁ আমার দাদার একমাত্র ছেলে, ঠিক আছে। তাহলে ধরো তুমি হচ্ছে তিন্নি, ধরো আমরা একটু আঁকাই, ধরো এই যে এ হচ্ছে তিন্নি, ঠিক আছে। এ বলতেছে এই ছেলেটাকে লক্ষ্য করে বলতেছে যে সে, এই ছেলেটা কে, এই ছেলেটা হচ্ছে দাদার একমাত্র ছেলের ছেলে, ঠিক আছে, একমাত্র ছেলের ছেলে। তাহলে সে তার দাদা যে আছে, দাদার একমাত্র ছেলে বলতে কি, তাহলে দাদার ছেলে হলে তার বাবা,
তাহলে ছেলের ছেলে অর্থাৎ তার ভাই, তাহলে তার ভাই, ঠিক আছে, অর্থাৎ তার ভাই, তিনি ছেলেটাকে বললো, ছেলেটির সাথে তিনি সম্পর্ক, তাহলে ভাই সম্পর্ক। হ্যাঁ, এই যে ভাই সম্পর্ক, হ্যাঁ এক্স্যাক্টলি, তার সাথে তার সম্পর্ক হচ্ছে ভাই, আমার দাদার একমাত্র ছেলের ছেলে, তাহলে ভাই, রাইট। তোমরা আশা করি বুঝতে পারছো, এই সম্পর্কগুলো তোমরা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করতে পারবা। কিন্তু সমস্যা বাঁচবে তখন যখন দেখবা যে এই ইংলিশে আসতেছে, ইংলিশে আসলে কিন্তু তোমরা কিন্তু একটু ঘাবড়াই যাবা। তো ইংলিশে আসলে যেন ঘাবড়াই না যায়, এই জন্য আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো এই যে এটাও কিন্তু তোমার জাহাঙ্গীরনগরে এসেছিল, তাহলে প্রথমটা ইংলিশে যেহেতু আসছে, তাহলে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। তাহলে আমরা একটু করি। দেখো, ইন্ট্রোডিউসড আ বয় as the son of the only daughter of the mother of her maternal uncle. How is Millie related to that boy? তাহলে এই যে মিলি আছে, মিলির সাথে ওই যে ছেলেটা দ্যাট বয়, ওই বয়ের সম্পর্কটা কি? আচ্ছা, এখন আমরা একটু করি। হ্যাঁ, দেখো এখানে কি বলতেছে যে হার ম্যাটারনাল আঙ্কেল, হার ম্যাটারনাল আঙ্কেল অর্থাৎ মিলির যে আছে, মিলির ম্যাটারনাল আঙ্কেল। ম্যাটারনাল আঙ্কেল মানে কি বলতো? ম্যাটারনাল আঙ্কেল মানে হচ্ছে তোমার মামা। ধরো এর মামার নাম হচ্ছে তোমার কি, এর মামার নাম ধরো তোমার হচ্ছে তোমার রানা, এর মামার নাম কি রানা। তাহলে দা মাদার অফ দা, তাহলে এই যে ম্যাটারনাল আঙ্কেল বা রানা আছে, রানার মা, ঠিক আছে, রানার মা, তাহলে রানার মা। এখন রানার মা, তাহলে এই মিলি যে আছে, হ্যাঁ মিলির কি হবে বলতো? রানার মা, ধরো এই যে মিলি, মিলি, মিলির মামা হচ্ছে রানা, তাহলে এই যে মা আছে এ কি বলতো? এ হচ্ছে মিলির নানি। আচ্ছা, এরপরে এর ডটার, তাহলে এই যে এর কন্যা, এই মায়ের বলতেছে কন্যা, তাহলে এই মায়ের কন্যার সাথে এর সম্পর্ক কি? এর মা, আচ্ছা এখানে আমরা পেলাম হচ্ছে নানি, এর মায়ের সাথে সম্পর্ক হচ্ছে তাহলে ওর মা, তার ডটার, তার সন, তাহলে এর যে সন, এর সনকে বা ছেলে, তাহলে এর ছেলের সাথে এর যে সম্পর্ক, মিলির যে সম্পর্ক, এই মিলির সম্পর্কটা কি বলতো? এরা ভাই বোন না? এরা ভাই বোন না? হ্যাঁ, এরা ভাই বোন। তাহলে এরা যদি ভাই বোন হয়ে থাকে, তাহলে এখন বলতেছে হাউ ইজ মিলি রিলেটেড টু দ্যাট বয়, মিলির সাথে তার সম্পর্ক কি? এখন কি ব্রাদার দাগাবা নাকি সিস্টার দাগাবা? অবশ্যই এখানে হাউ ইজ মিলি রিলেটেড টু দ্যাট বয়। হ্যাঁ, তাহলে দ্যাট বয়, ওই ছেলেটার, মিলি হচ্ছে কি বলতো? মিলি হচ্ছে ওই ছেলেটার সিস্টার, মিলি হচ্ছে ওই ছেলেটার কি সিস্টার। হাউ ইজ মিলি, মিলি কি হয়? মিলি হচ্ছে ওই ছেলেটার সিস্টার হয়, মিলি হচ্ছে ওই ছেলেটার সিস্টার হয়। ভাইয়া পুরা তোমরা কি বুঝতে পারছো? বাংলা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটু কঠিন লাগতে পারে, বাট মানে সহজ লাগতে পারে, বাট ইংলিশে আসলে তোমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে সলভ করতে পারবা, এইভাবে কিন্তু সলভ করতে পারবা। কিভাবে? নিচ থেকে উপরে যাবে। আচ্ছা, আমরা একটু ফ্রেশ একটা দেখি, এরকম কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এখানে সবগুলো, এখানে তো আমাদের হিজিবিজি দাগ হয়ে গেছে, তো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে আমি আবার একটা প্র্যাকটিস করে দেখাই, ঠিক আছে, যাতে করে তোমরা আবার যেন ক্লিয়ারলি বুঝতে পারো। তাহলে আশা করি আমরা এই যে প্রথমটা 60 নাম্বারটাই, 60 নাম্বারটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা 61 নাম্বারটাও আমরা একটু প্র্যাকটিস করি, যে এক্স ইন্ট্রোডিউসড ওয়াই। ধরো এক্স এর নাম হচ্ছে তোমার রানা। আচ্ছা, আমি বাংলায় লিখি তাহলে তোমাদের জন্য সহজ হবে। ধরো এই এক্স এর নাম হচ্ছে রানা, এরপর হচ্ছে ওয়াই এর নাম হচ্ছে তোমার ধরো জামা। আচ্ছা, এর নাম ধরো জামা। হি ইজ দ্য হাজবেন্ড অফ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফাদার অফ মাই ফাদার। তাহলে যেহেতু ইংলিশে আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে বলতো? নিচ থেকে যেতে হবে। তাহলে মাই ফাদার, মাই ফাদার কার ফাদার বলতো? ওই যে এক্স এর ফাদার। তাহলে এক্স বা রানা, হ্যাঁ এই যে রানা যে আছে, রানার বলতেছে রানার বাবা, হ্যাঁ রানার বাবা। এক্স ইন্ট্রোডিউসেস ওয়াই, এক্স হচ্ছে পরিচয় করাই দিচ্ছে, মানে পরিচিত করতেছে ওয়াই কে, বা হ্যাঁ এক্স ওয়াই কে পরিচিত, মানে অবজেক্ট হচ্ছে ওয়াই, অর্থাৎ এই যে এক্স রানা, সে জামাকে পরিচয় করাই দিতেছে, অর্থাৎ জামা কে, জামার সাথে এক্স এর সম্পর্কটা কি। এখন ওই যে এইটা হচ্ছে ওয়াই এর সাথে এর সাথে রিলেভেন্ট, তাহলে দেখো, তাহলে বাবা অফ মাই ফাদার। এখন বলতেছে যে এই যে বাবার কি বাবা, তাহলে মাই দ্য ফাদার অফ দ্য ফাদার, তাহলে এই যে বাবার বাবা,
বাবার বাবা। তাহলে এই যে বাবার বাবা যে বললো, তাহলে এর সাথে এর সম্পর্কে, এক্স এর রানার সম্পর্ক কি বলতো? এর সাথে আমরা সম্পর্ক পেলাম একটা, সেটা হচ্ছে দাদা। এরপর আবার বলতেছে দা গ্র্যান্ড ডটার, ঠিক আছে, দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফাদার। এখন এর আবার গ্র্যান্ড ডটার মানে হচ্ছে নাতনি, নাতনি। তাহলে এখন এই যে নাতনি আছে, এই নাতনির সাথে এক্স এর সম্পর্ক কি বলতো? নাতনির সাথে এক্স এর সম্পর্ক হচ্ছে তোমার বাবার যে নাতনি, অর্থাৎ আমার বাবার নাতনি আমার কি হবে বলতো? আমার অবশ্যই ভাগ্নি হবে, ভাগ্নি হবে, হ্যাঁ ভাগ্নি। আচ্ছা ভাগ্নি। এরপর বলতেছে যে হাজবেন্ড। এই যে আমার ভাগ্নি, আমার ভাগ্নির যে হাজবেন্ড, আমার ভাগ্নির যে হাজবেন্ড, ঠিক আছে, ভাগ্নির যে হাজবেন্ড, এটা কি ভাগ্নি নাকি বোন? গ্র্যান্ড ডটার। এই আসতে, এখানে তো গ্র্যান্ড ডটার বলছে, তাহলে ফাদার বাবা, যে বাবার বাবা মেয়ে, হি ইজ দ্য হাজবেন্ড অফ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফাদার অফ মাই ফাদার। অর্থাৎ এক্স এর বাবার বাবা, বাবার নাতনি, ঠিক আছে, নাতনির স্বামী। তাহলে রানার বাবার বাবার গ্র্যান্ড ডটার নাতনির হাজবেন্ড। তাহলে নাতনির হাজবেন্ড কি হবে? নাতনির হাজবেন্ড, তাহলে এই যে নাতনির যে স্বামী আছে, ঠিক আছে, এই নাতনির স্বামী এর সাথে রানার সম্পর্ক। এখন বলতেছে এই তাহলে রানার ভাগ্নির স্বামী হচ্ছে এইটা। এখন বলতেছে যে ওয়াই এবং এক্স এর ভিতরে সম্পর্কটা কি? এক্স এবং ওয়াই এর ভিতরে সম্পর্ক ব্রাদার, তারা কি ভাই? না তো, তারা তো ভাই না। তাহলে তারা কি? ব্রাদার ইন ল। অর্থাৎ হ্যাঁ, এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, অর্থাৎ ব্রাদার ইন ল, এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার এই যে ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল, এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্রাদার ইন ল। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা আরো একটা সলভ করব। এই যে ইংলিশের যেগুলো আছে, ইংলিশের থেকে আরো একটা সলভ করব। আমি তোমাদেরকে এগুলো কিন্তু প্র্যাকটিস হিসেবে দিতেছি, তোমরা নিজেরা আরেকবার প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমাদের মাথায় ঢুকবে। আদারওয়াইজ এগুলো কিন্তু জীবনেও কিন্তু তোমাদের মাথায় ঢুকবে না, পরীক্ষার হলে কিন্তু পারবা না। বলতেছে কল্যাণ ইজ ব্রাদার অফ সালমান। এই যে কল্যাণ, আমরা এটাকে কে ধরতেছি, ঠিক আছে, কে, এ হচ্ছে ব্রাদার, কার ব্রাদার? অফ সালমান। অর্থাৎ এই কল্যাণ সে হচ্ছে সালমানের ভাই। আচ্ছা, এরপরে দৃষ্টি বা এটাকে কি বলতেছে? ধৃতি। ধৃতি ইজ সিস্টার অফ সাব্বির, সিস্টার অফ সাব্বির। এই যে ধৃতি যে আছে, সে কার সিস্টার? সে হচ্ছে সাব্বির অ্যান্ড ডটার অফ সুচিত্রা। তাহলে সুচিত্রার ডটার হচ্ছে, সুচিত্রার ডটার, ঠিক আছে, কই গেল? সুচিত্রার ডটার এবং সাব্বিরের সিস্টার, সাব্বিরের সিস্টার। আচ্ছা, এখানে একটা আমরা পাইলাম। তারপরে রায়হানা ইজ, রায়হানার কথা বলতেছে, রায়হানা আরো একজনকে, ব্যক্তিকে আমরা পাচ্ছি, একটা মেয়েকে পাচ্ছি, রায়হানা। রায়হানা হচ্ছে ইজ ওয়াইফ অফ কল্যাণ। এই যে কল্যাণ যে আছে, কল্যাণের ওয়াইফ, অর্থাৎ এই যে এখানে কল্যাণ যে আছে, কল্যাণের ওয়াইফ, কল্যাণের ওয়াইফ হচ্ছে রায়হানা। অ্যান্ড সিস্টার অফ সুচিত্রা, ঠিক আছে, সুচিত্রার হচ্ছে সিস্টার। সুচিত্রা বলতে ওই যে সুচিত্রা, ঠিক আছে, এই যে সুচিত্রা, সুচিত্রার সুচিত্রার হচ্ছে তোমার সিস্টার, এই যে সুচিত্রার সিস্টার। এখন বলতেছে রায়হানা, হ্যাঁ, এবং সাব্বির, এদের মাঝে সম্পর্কটা কি? বলতেছে এরা কি আন্টি হবে নাকি গ্র্যান্ড মাদার হবে নাকি মাদার হবে নাকি ডটার হবে? কার কার মাঝে? রায়হানা এবং হচ্ছে সাব্বির। তাহলে এই যে সাব্বিরের সাথে কিন্তু আমরা এখানে একটা দেখেছিলাম যে সাব্বিরের সাথে সুচিত্রার সম্পর্কটা কি, আগে আমাদেরকে এইটা বের করতে হবে যে সাব্বিরের সাথে সুচিত্রার সম্পর্কটা কি। বলতেছে যে সাব্বিরের বোন যদি ধৃতি হয়, সাব্বিরের বোন যদি ধৃতি হয় এবং ধৃতি সে যদি সুচিত্রার মেয়ে হয়, ধৃতি
যদি সুচিত্রার মেয়ে, তাহলে সাব্বির এবং সুচিত্রা এরা তাহলে মা ছেলে, রাইট? তাহলে সাব্বিরের মা হচ্ছে সুচিত্রা, সাব্বিরের মা কে? সাব্বিরের মা হচ্ছে সুচিত্রা। তাহলে সাব্বিরের মা যদি সুচিত্রা হয়, তাহলে সুচিত্রার যে বোন, সুচিত্রার যে বোন, সুচিত্রার যে বোন, সুচিত্রার যে বোন, হ্যাঁ, সুচিত্রার বোন কে? সুচিত্রার বোন হচ্ছে রায়হানা, সুচিত্রার বোন হচ্ছে রায়হানা। যেহেতু সুচিত্রার বোন হচ্ছে রায়হানা, সো এখানে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? রাইট অ্যান্সার হবে কিন্তু আন্ট, অর্থাৎ মায়ের বোন তো স্বাভাবিকভাবে আন্টি হয়, ঠিক আছে, খালা হয়। তাহলে আমরা কিন্তু এইখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখলাম। তো আমি তো এখানে করলাম, এখন তোমাদেরকেও, তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা সবাই এগুলো আবারও হচ্ছে বাসায় কিন্তু সুন্দরভাবে বসে বসে তোমরা করবা এবং মিলাবা, ঠিক আছে, যে তোমাদেরটা কিন্তু মিলতেছে কি না, বা কোনো ঝামেলায় পড়তেছো না। যদি কোনো ধরনের ডিফিকাল্টিসে পড়ো আমাকে তোমরা ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, এরপরে এগুলো তোমরা নিজেরাই পারবে, এগুলো বাংলাগুলো তেমন কোনো কঠিন না, হ্যাঁ, এগুলোতে আমি বেশি সময় নিচ্ছি না, এগুলো জাস্ট তোমরা নিজেরাই তোমরা করে ফেলবা। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখন পর্যন্ত অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আমরা প্রায় 5-6টা ক্যাটাগরি আমরা দেখে ফেললাম। এরপর আমরা আরো একটা ক্যাটাগরি, যে একজন আরেকজনের থেকে লম্বা, একজন আরেকজনের থেকে খাটো ছোট, এই টাইপের কিন্তু তোমার কিন্তু প্রশ্ন হবে। যেমন এই যে এই 2 নম্বর এক্সাম্পলটা দেখো, যে এ ইজ শর্টার দ্যান বি, এগুলো কিভাবে সলভ করবা? জাস্ট শুধু লিখবা, বলতেছে যে এ ইজ শর্টার দ্যান বি, তাহলে আমরা লিখি শর্টার দ্যান বলতে ছোট, তাহলে এ হচ্ছে ছোটর থেকে, মানে সরি, এ শর্টার দ্যান বি, তার মানে হচ্ছে তোমার ফার্স্ট যে স্টেটমেন্ট, আমার 1 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে কি বলতো? 1 নাম্বার স্টেটমেন্ট হচ্ছে এ ইজ শর্টার দ্যান বি, অর্থাৎ বি এর থেকে ছোট। আবার বি ইজ শর্টার দ্যান ই, বি এটা আবার ই এর থেকে কি বলতো? ছোট। তারপরে বলতেছে যে সি ইজ শর্টার দ্যান ডি, এই যে সি আছে সে আবার ডি এর থেকে কি বলতো? ছোট। ডি ইজ টলার দ্যান ই, আবার বলতেছে আরো একটা স্টেটমেন্ট, ডি, এই যে ডি যেটা আছে ইজ টলার দ্যান ই, ডি ইজ টলার দ্যান ই। হু ইজ দ্য শর্টার, সব থেকে ছোট কে? সব থেকে ছোট কে? আমরা এখন এগুলোকে একটু সাজাবো। আমরা যদি এগুলোকে সাজাই, দেখো আমরা শুরুতেই যদি এটাকে লিখি, এ এটা হচ্ছে তোমার বি এর থেকে ছোট, বি আবার ই থেকে কি ছোট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে, এরপরে হচ্ছে ই এর থেকে বড় হচ্ছে কে বলতো? ই এর থেকে বড় হচ্ছে তোমার ডি। তাহলে ই এর থেকে বড় যদি তোমার ডি হয়, ই এর থেকে যদি বড় তোমার কি হয় বলতো? ডি হয়। ডি এর থেকে বড় আবার কে? সি। তাহলে এখানে কি বলবে? সি। তাহলে সি এর থেকে বড় হচ্ছে তোমার ডি, না, ডি এ থেকে, মানে এ হচ্ছে তোমার বি এর থেকে বড়, বি হচ্ছে তোমার ই এর থেকে বড়। এখন ই এর থেকে বড় হলে হবে না, ই এর থেকে বড় কে আমরা পাচ্ছি হচ্ছে তোমার ডি কে, আবার ডি সি এর থেকেও বড়। তাহলে ডি যেহেতু সি এর থেকেও বড়, তাহলে সি কিন্তু হচ্ছে তোমার এখানে বি ই এর থেকে তো ছোট, ঠিক আছে, বাট এখানে ডিটা কিন্তু তোমার বড়। ডি এখানে দেখো যে ই এর থেকেও ডি বড়, না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোথায় গেল? আমরা কি বললাম? এ ইজ শর্টার দ্যান বি, তাহলে ঠিক আছে। তাহলে এইখানে এই যে এখানে বড় কোনটা? ডি ইজ, ডি ইজ টলার দ্যান ই, ডি এটা কিন্তু তোমার এই যে ই এর থেকে বড়। তাহলে এ এর থেকে বড় হচ্ছে তোমার বি, বি এর থেকে বড় কে? বি এর থেকে বড় হচ্ছে তোমার ই। এখন ই এর থেকে বড় হচ্ছে আবার ডি, ই এর থেকে বড় হচ্ছে ডি। তাহলে ই এর থেকে যেহেতু বড় ডি, তাহলে আগে কোনটা আসবে? আগে চলে আসবে ডিটা। এখন ডি এর থেকে ছোট কে? ডি এর থেকে ছোট হচ্ছে তোমার সি, ডি এর থেকে ছোট হচ্ছে সি, এবং ছোট, তার থেকে ছোট হচ্ছে তোমার এই যে ই। তাহলে সব থেকে এখানে ছোট কোনটা হইলো? সব থেকে ছোট হইলো তোমার ই। এক্স্যাক্টলি, সব থেকে ছোট কে? সব থেকে ছোট হচ্ছে তোমার এই যে ই। আশা করি তোমরা এই যে জিনিসগুলো তোমরা ধরতে পারছো। তো এইগুলো কিন্তু এই 24-25 সালে কিন্তু এটা এসেছিল। আচ্ছা, আমরা একটা সলভ করি, তাহলে তোমরা এই প্রশ্নগুলো আরো সুন্দরভাবে কিন্তু তোমরা এক্সপ্লেন সহ তোমরা বুঝতে পারবা। যে বলতেছে মেরিনা ইজ সিটিং ইন দা ডেস্ক বিহাইন্ড তাসফিয়া,
তাসফিয়া ইজ সিটিং ইন দ্য ডেস্ক বিহাইন্ড রিয়া। আচ্ছা, আমরা একটু সম্পর্কগুলো মিলে এখানে আমরা এম ধরতেছি যে এম, ধরো এই যে এম, এখানে লিখি না, এখানে লিখে ধরো যে এম ইজ সিটিং বিহাইন্ড দ্য ডেস্ক তাসফিয়া, অর্থাৎ এম এ বসে আছে কার পাশে? এ বসে আছে তাসফিয়ার পাশে। একটা সম্পর্ক পাইলাম। এভাবে সম্পর্ক ধরে ধরে আগাবা, তাহলে তোমাদের ভুল কম হবে এবং তাড়াতাড়ি অ্যান্সারটা মিলবে। তাসফিয়া ইজ সিটিং ইন দ্য ডেস্ক বিহাইন্ড রিয়া। তাসফিয়া বসে আছে কার পাশে? তাসফিয়া সে বসে আছে বিহাইন্ড রিয়া, সে বসে আছে রিয়ার পাশে। আবার রিয়া ইজ সিটিং ইন দ্য ডেস্ক বিহাইন্ড মেরিনা। আবার এই যে রিয়া, ঠিক আছে, রিয়া আবার বসে আছে কার পাশে? রিয়া আবার বসে আছে মেরিনার পাশে, ঠিক আছে, মেরিনার পাশে। বলতেছে দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, দ্য ফার্স্ট টু স্টেটমেন্টস আর ট্রু, দ্য থার্ড স্টেটমেন্ট ইজ, প্রথম দুইটা স্টেটমেন্ট যে আছে, অর্থাৎ মেরিনা সে বসছে তাসফিয়ার পাশে, এই যে আমরা দেখলাম যে মেরিনা সে তাসফিয়ার পাশে বসছে, এইটা স্টেটমেন্ট ট্রু। এটা কি বলতো? এটা ট্রু। আবার তাসফিয়া এ বসছে রিয়ার পাশে, তাসফিয়া বসছে রিয়ার পাশে, এটাও কি ট্রু। এখন বলতেছে থার্ড স্টেটমেন্ট যেটা, যে রিয়া সে বসছে কার পাশে? সে বসছে মেরিনার পাশে, সে বসছে মেরিনার পাশে, ঠিক আছে। এখন এই যে রিয়া, সে কি মেরিনার পাশে বসতে পারবে বলতো? সে কি মেরিনার পাশে বসতে পারবে? আচ্ছা, মেরিনার পাশে কোনোভাবে কি বসার সুযোগ আছে? বলছে যে রিয়া ইজ সিটিং মেরিনা। প্রথম দুইটা স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার পরের যে স্টেটমেন্টটা, প্রথম স্টেটমেন্ট যদি সঠিক হয় তাহলে পরের স্টেটমেন্টটা কিন্তু এটা সম্পূর্ণরূপে কি বলতো? এটা কিন্তু ফলস, অর্থাৎ এটা হচ্ছে তোমার কোনো রকম সম্ভাবনা নেই। আর আনসার্টেন বলতে তোমার অনিশ্চিত। যদি দেখো যে তোমার এরকম এমন কিছু থাকে, এটা এটা আরেকটা টাইপ, কিন্তু এটা ভিন্ন একটা টাইপ, ঠিক আছে। সিদ্ধান্ত গ্রহণ এটাকে বলা হয় যে অনিশ্চিত। অনিশ্চিত অর্থাৎ তোমার যদি এরকম থাকে যে তুমি আসলে সত্য না মিথ্যা এরকম মানে নিশ্চিত না, মানে অনিশ্চিত, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অনিশ্চিত, ঠিক আছে। আর ইনসাফিসিয়েন্ট ডেটা মানে হচ্ছে তোমার অপর্যাপ্ত ডাটা, অর্থাৎ সেরকম যদি ইনফরমেশন যদি এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার অপর্যাপ্ত ডেটা। আচ্ছা, এরপরটা দেখো, দ্য টেম্পারেচার অন মন্দাফ ওয়াজ লোয়ার দ্যান টিউসডে। আচ্ছা, মানডে ছিল এটা, মানডে ওয়াজ লোয়ার দ্যান টিউসডে। The temperature on Wednesday was lower than Tuesday. The temperature on Monday was higher than Wednesday. If the first two statement is true, the third statement is, দেখো বলতেছে যে মানডে এর যে স্টেট মানে টেম্পারেচারটা, আবহাওয়াটা এইটা লোয়ার ছিল, ঠিক আছে। অর্থাৎ এই যে মানডে এর টেম্পারেচারটা কম ছিল কার থেকে? টুয়েসডে থেকে। আবার দ্য টেম্পারেচার অফ ওয়েন্সডে, এই যে ওয়েন্সডের যে আবহাওয়াটা এইটা কম ছিল কার থেকে বলতো? এইটা কম ছিল তোমার টিউসডে যে আছে, হ্যাঁ টিউসডে, অর্থাৎ টিউসডের থেকে এটা কি কম ছিল। এখন থার্ড স্টেটমেন্ট বলতে দ্য টেম্পারেচার অন মানডে, এই যে মানডের যে টেম্পারেচারটা ওয়াজ হায়ার দেন অন ওয়েন্সডে, ঠিক আছে। ওয়েন্সডে হ্যাঁ ওয়েন্সডে এর থেকে কি ছিল? ওয়েন্সডে এর থেকে বেশি ছিল। ইফ দ্যাট প্রথম দুইটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে পরবর্তী যে স্টেটমেন্ট, দেখো যে টিউসডে এর থেকে কিন্তু মানডে এবং হচ্ছে ওয়েন্সডে এটা কিন্তু বেশি হতেই পারে। সো এখানে 3 নাম্বার যে স্টেটমেন্টটা, 3 নাম্বার স্টেটমেন্টটা কিন্তু এটা হচ্ছে তোমার ট্রু। 3 নাম্বার স্টেটমেন্টটা কি বলতো? 3 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। এগুলো হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণের যে আইকিউ, সেই সিদ্ধান্ত গ্রহণের আইকিউ, এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবে। তো এগুলো অনেক মজার, ঠিক আছে। এগুলো তোমরা ট্রু ফলস এগুলো জাস্ট তোমরা নিজেরাই করে ফেলতে পারবা। হ্যাঁ, এগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, এগুলো জাস্ট তোমরা নিজেরাই করে ফেলবা। যদি কোনো বিষয় অস্পষ্ট করে না বুঝো তাহলে আমাকে বলবা। এটাও কিন্তু তোমার সেম, এই যে খাটো লম্বা এগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু বের করতে ফেলতে পারবা। যেমন দেখো এই যে আমরা 75 নম্বরটা একটু সলভ করি, ঠিক আছে। আমরা 75 নম্বরটা যদি সলভ করি তাহলে দেখো যে এ বি অপেক্ষা খাটো কিন্তু সি অপেক্ষা
লম্বা। বলতেছে যে এ বি এর থেকে খাটো, কিন্তু এই যে এ এটা সি এর থেকে লম্বা। এ বি এর থেকে খাটো, কিন্তু এ সি এর থেকে লম্বা। ঠিক আছে, আচ্ছা এখানে এক লাইনে লিখি যে সি এর থেকে লম্বা। আবার ডি এ অপেক্ষা খাটো, এই যে ডি যেটা আছে এটা এ এর থেকে খাটো, কিন্তু সি অপেক্ষা লম্বা। আবার সি এর থেকে ডি কি লম্বা। ই, এই যে ই যেটা আছে ই এটা বি থেকে খাটো, আবার এর থেকে লম্বা। ইটা এ থেকে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে? তো এরপর এখন বলতেছে যে এর মধ্যে মাঝারি কে। তাহলে এখন তোমরা খুব ইজিলি কিন্তু এখান থেকে তোমরা এই যে ইনফরমেশনটা বের করতে পারছো। এখন জাস্ট তোমরা কিন্তু ইজিলি কিন্তু এটা কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারবা, এটা তোমরা নিজেরা করে নেবা। এরপরে যেটা সব থেকে কঠিন এবং অনেক বেশি কঠিন আসে, এবং যেটা আসলে অনেক বেশি কঠিন, সেটা হচ্ছে তোমার এই যে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং, এই ক্রিটিক্যাল রিজনিংটা কিন্তু অনেক বেশি কঠিন আসে, এবং এইখানে এত বেশি কঠিন, এটা আসলে তোমাদের যদি হিউজ পরিমাণ যদি ইংলিশ নলেজ না থাকে, ইংলিশ যদি তুমি পড়তে না পারো, তাহলে আলটিমেটলি এগুলো কিন্তু সলভ করা উচিত, মানে তুমি পারবা না, এগুলো সলভ করা অসম্ভব, এগুলো আসলে তুমি পারবা না, এত এত পরিমাণে বেশি আসলে কঠিন হয়। এগুলোর ওয়ার্ডগুলোই এমন বেশি কঠিন হয়, এগুলো তোমরা নিজেরা করে ফেলবা। ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেন সলভ ক্লাসে কিন্তু এগুলো করিয়েছিলাম, তোমরা এগুলো নিজেরা HW থাকবে, তোমরা এগুলো তোমরা নিজেরা করবা। নিজেরা করলে তোমরা যে প্রবলেমে পড়বে সেই প্রবলেমগুলো জাস্ট আমাকে বলবা, আমি তোমাদেরকে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই যে বাংলায়ও অনেকগুলো আছে, হ্যাঁ এগুলো তোমরা নিজেরা করে ফেলবা ভাইয়া পুরা। ওকে, এরপরে যে এই যে সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়গুলো, এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো কিন্তু অনেক মজার, এগুলো তোমরা করতে পারবা। ঠিক আছে, যেমন ধরো এই যে আপনার কোনো বন্ধু যদি, ঠিক আছে 24-25 এসে আপনার বন্ধু কোনো যদি দেখলে প্রায় কাজটি করার জন্য আদেশ করে, এমত অবস্থায় আপনি কি করবেন? আপনি কি উল্টো তাকে আদেশ করবেন? না, এটা তো আসলে পোলাইট ব্যবহার না। তারপর বন্ধুর অভ্যাস বলে মেনে নেবেন, এটাও তো করা যায় না। তারপর এড়িয়ে যাবেন, তার বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা করবেন না, এটা তুমি কি করবে বলো তো? তুমি এটাকে এড়িয়ে যাবা, কারণ তোমার বন্ধু তো। আচ্ছা, এরপরে আপনাকে মিথ্যাবাদী যদি বলে, ঠিক আছে, যদি মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদী যদি বলে, তাহলে কি করবো বলো তো? তুমি এটাকে পাত্তা দিবা না, বরং তুমি এটাকে কেন বলছে মিথ্যা তার ব্যাখ্যা করতে বলবা, কারণ তোমার নামে কেউ এরকম অপবাদ দিবে, তুমি তো শুধু শুধু সেটা হচ্ছে তুমি বসে মানে শুনে নিতে পারো না, তাহলে এটা তোমার সাথে যায় না। এরপরে এই যে সিরিজ, এই সিরিজের অঙ্ক কিন্তু তোমার কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এই সিরিজের প্রশ্নগুলো এগুলো তোমরা করে ফেলবা। ঠিক আছে, তো এগুলো আসলে আমার করাই দেওয়া উচিত ছিল, এই যে স্টেটমেন্টগুলো। ঠিক আছে, এই স্টেটমেন্টগুলো যে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তো এটা তোমার হচ্ছে নিজে নিজেই তোমাকে চিন্তা করতে হবে যে এই স্টেটমেন্টটা ধরো A B C D, এর মধ্যে ধরো তোমার দুইটা স্টেটমেন্ট, এই যে দ্য থার্ড টু দ্য রাইট, মানে কোনটা রাইট কোনটা রং, এটা জাস্ট তোমার হচ্ছে তোমার এগুলো কি করতে হবে? বের করতে হবে। এরপরে হচ্ছে এই সংখ্যাগত যে দক্ষতা আছে, হ্যাঁ সংখ্যাগত দক্ষতা, এগুলো তোমরা পড়লেই বুঝবে ভাইয়া পুরা। হ্যাঁ, তো এগুলো খুব সুন্দরভাবে আমি এখানে সাজিয়ে দিয়েছি, জাস্ট তোমরা এগুলো যেগুলো আছে, তারপরে এই যে ঘড়ির কাঁটার যে অঙ্কের বিষয়গুলো, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা যদি খুব সুন্দরভাবে সলভ করো, তাহলে আশা করা যায় তোমাদের আইকিউ যে পার্টটা আছে, আমি আবার বলতেছি আইকিউ যে পার্টটা আছে, আইকিউ পার্টটা তোমাদের কভার হবে। বাট এর বাইরে কিন্তু ম্যাথ আছে। ঠিক আছে, তো ম্যাথ যে বিষয়টা, সেই ম্যাথগুলোর জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আমি শুধু তোমাদেরকে এখানে যে পিডিএফ দিলাম, এখানে শুধুমাত্র তোমাদের আইকিউটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। বাট যে ম্যাথগুলো আছে, যেমন সময়, স্রোত, হ্যাঁ তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দিই, সেটা হচ্ছে তোমার এই বিশেষ করে এই বিষয়গুলো থেকে তোমরা অবশ্যই পড়বা। ঠিক আছে, যে বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার এই যে ঘড়ির কাঁটা। ঠিক আছে, ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে তোমার ধরো এই যে সময়, স্রোত। ঠিক আছে, সময়, তারপরে হচ্ছে তোমার স্রোত, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার শতকরা। যারা সি ইউনিটে পরীক্ষা দেবে, এটা হচ্ছে সি ইউনিটের জন্য, বি ইউনিটের জন্য কিন্তু না, বি ইউনিটের জন্য আরো ভ্যাস্ট পড়তে হবে। এরপর হচ্ছে লাভ ক্ষতি, লাভ ক্ষতি, লাভ ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি, আর হচ্ছে তোমার এই যে মুনাফা, মুনাফা
এবং হচ্ছে এই যে আমি যে তোমাদেরকে স্লাইডটা দিলাম, আমার স্লাইড, যদি এগুলো তোমরা বুঝে বুঝে পড়তে পারো তাহলে সি ইউনিটের জন্য তোমাদের আশা করা যায় কভার হয়ে যাবে। কারণ সি ইউনিটে আহামরি খুব বেশি ম্যাথ আসে না। এই যে এই ম্যাথের যে অঙ্কগুলো, এগুলো থেকে সর্বোচ্চ তোমার 2টা থেকে 3টা প্রশ্ন আসবে, এবং এই 2টা থেকে 3টা যে প্রশ্ন আসবে, এই 2টা 3টা প্রশ্ন তুমি হচ্ছে তোমার হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টাইপের আসবে। তো ওই জিনিসগুলো তোমরা জাস্ট একটু রিভিশন করলেই কিন্তু মানে পারবা, ঠিক আছে? তো সবাই তোমরা ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করে দাও, তোমাদের জন্য এই কামনা। তোমরা সবাই বেশি অনেক ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য এই জন্য দোয়া, ঠিক আছে? আমার জন্য তোমরা দোয়া করিও। আমি মূলত ক্লাসটা কিভাবে নিতে পারলাম না পারলাম, আই হ্যাভ নো আইডিয়া। আসলে আমার মানে তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, বাট আমার অন্যরকম লাগতেছে ভিতর থেকে, এই জন্য আমি আসলে দাঁড়িয়ে থাকতে পারতেছি না। সো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, হ্যাঁ। এবং আমার সামনে 21 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, আমি এই জন্য ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আমার ভার্সিটির পরীক্ষা আর কি 25 তারিখ পর্যন্ত চলবে। তো 25 তারিখের পরে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, এবং ভাইয়ের জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসো। তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমরা যারা ওইখানে টার্গেট করে আসো পরীক্ষা দিবা, তাহলেই কিন্তু আলটিমেটলি আমার এই কষ্টগুলো সফল হবে। আমি তোমাদেরকে পিডিএফটা স্লাইডটা দিয়ে দেবো, তোমরা যারা পাবা না তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, বা কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা আমার সাথে নক করে তোমরা ডিরেক্ট পিডিএফটা কিন্তু নিতে পারবা, যারা তোমরা ফ্রিতে ক্লাসটা দেখতেছো। এবং অবশ্যই তোমরা আমাদের যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।